শুরু করুন। এবার এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা। মাননীয় সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, বৃন্দ মইনুল হাসান এবং অধ্যাপক নিলয় সাহা, আমি বিশেষভাবে আলিয়া বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের কাছে কৃতজ্ঞ এই মহতী প্রয়াসের জন্য, যে ৭৪ বছরের স্বাধীনতাকে গতানুগতিকভাবে উদযাপন না করে একটা বিশ্লেষণী অনুসন্ধিৎসু দৃষ্টিকোণ থেকে চিন্তা উদ্রেককারী একটা আলোচনা, যা গত ৭ দশকের সমাজ ইতিহাসের গতি প্রকৃতি সম্বন্ধে আমাদের মূল্যায়নের একটা অবকাশ করে দেবে, বিভিন্ন দিক থেকে তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পর্যালোচনার একটা সুযোগ করে দেবে, এরকম একটা চিন্তা ভাবনা প্রসূত এই অনুষ্ঠান। আলিয়া সংস্কৃতি সংসদ সবসময় এরকম বিশ্লেষণী, চিন্তা উদ্রেককারী, সৃজনাত্মক অনুষ্ঠানের আয়োজন করে বলে আমাদের সাধুবাদ যোগ্য। এখানে অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, ডক্টর সৈফুল্লাহ শামীম, প্রফেসর রেজাউল করিম, আরো অনেকে আছেন যাদের সম্মিলিত উদ্যোগে এ ধরনের একটা মহতী প্রয়াস আমরা প্রায় দেখতে পাচ্ছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একবিংশ শতকের সংকটের প্রেক্ষাপটে উপমহাদেশ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা কিছুটা অসহিষ্ণুতা, যুক্তিবাদের অভাব এগুলো দেখতে পাই, যেটা মাননীয় সভাপতি উল্লেখ করলেন। সেই প্রেক্ষাপটে এই আলোচনাটা খুব প্রাসঙ্গিক আমার মনে হয়েছে। তা আমরা ৩ জন বক্তা আজকে আছি, আমাদের আধা ঘন্টা করে এক সময় নির্ধারিত রয়েছে। বিশিষ্ট সত্যি মণ্ডলী রয়েছেন বিভিন্ন জেলা থেকে, সম্ভবত বাংলাদেশ থেকেও শ্রোতা রয়েছেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা বিকেলবেলার এই সময়টা আমাদের সঙ্গে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন। তা আমরা যাতে একটা সৃজনাত্মক আলোচনায় অংশগ্রহণ করতে পারি সেই ব্যাপারে প্রয়াসী হব। সমাজ ইতিহাসের ভাঙা গড়া ৭ দশকে কি আমরা দেখলাম, এটা আমাদের একটু আলোচনা করে দেখা দরকার। মনে রাখা দরকার যে ১৯২৯ খ্রিস্টাব্দে যখন একটা আন্তর্জাতিক মন্দা, অর্থনৈতিক মন্দা আমরা দেখেছি, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম সহবক্তাদের সঙ্গে যে এভরি ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি। ওই অর্থনৈতিক মন্দার সময় একটা নতুন ঘরানা, একটা নতুন স্কুল আত্মপ্রকাশ করে, যেটাকে ফরাসি উচ্চারণে বলা যেতে পারে আনাল স্কুল। তারা সমাজ ইতিহাসকে গুরুত্ব দেয়, সমাজ ইতিহাস চর্চাকে গুরুত্ব দেয়। এর মধ্যে ছিলেন মার্ক ব্লক, লুসিয়ান ফেভার, আরো অনেকে। তারা বললেন টোটাল হিস্ট্রির কথা, একটা সামগ্রিক ভাবে ইতিহাস চর্চার কথা। এই সামগ্রিক ইতিহাস চর্চার কিছুটা অভাব আগেও ছিল, এখনো আছে। সেই শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে। আমাদের মাননীয় সভাপতি বললেন কয়েকটা জায়গায় আমাদের বিশ্লেষণের চেতনার ঘাটতি থেকে গেছে, তাই আমরা হয়তো সংকটের মুখোমুখি অনেক ভাবে। সেটা আমরা নিরলস একটা প্রয়াস তো মানুষ করে তা থেকে উত্তীর্ণ হওয়ার, তা আমাদের সেরকমই একটা প্রয়াস আজকের এই অনুষ্ঠান। সেই সামগ্রিক ইতিহাস চর্চা করতে গিয়ে এই আনাল স্কুল বলল যে সমাজের বিবর্তন, গতি প্রকৃতি, বিভিন্ন আভ্যন্তরীণ চালিকা শক্তি, দর্শন, ধর্ম, শিল্পকলা, এই সমস্ত কিছুকে কিন্তু বিশ্লেষণ করতে হবে, নাহলে একটা সামগ্রিক চিত্র সমাজের ওঠা পড়ার, ভাঙা গড়ার বা সমাজের মধ্যে যে টানাপোড়েন চলতে থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতীক, বিভিন্ন চেতনা, বিভিন্ন মানুষ, বিভিন্ন আন্দোলনের মধ্যে, ভাবধারার মধ্যে, সেটা কিন্তু অনুধাবন করা যায় না। তাই টোটাল হিস্ট্রির একটা ব্যাপার থাকে। এই টোটাল হিস্ট্রির কিছু অভাব ছিল আমাদের দেশে, সে কথায় আমরা আসার অবকাশ পাবো। সমাজ ইতিহাস চর্চায় এই টোটাল হিস্ট্রির খুব গুরুত্ব রয়েছে। তা আমাদের সময় কম বলে আমাদের ইতিহাসের ঐতিহাসিকদের একটা প্রবণতা থাকে যে যেই কথা আমরা বলি, বক্তব্য উপস্থাপন করি, একটা দুটো উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের বক্তব্যের সমর্থনে। তা আজকে যেহেতু সময় কম, আমি সমাজ ইতিহাসের জনক, সমাজ ইতিহাস চর্চার জনক, গত ৭ বছর ধরে আমরা যাকে ভাবছি এই বাংলায়, হয়তো বা ভারতবর্ষে, তাকে আমরা আজকে একটু বেছে নেবো আলোচনার জন্য। তার মতামত দেখবো এবং একটা করে স্যাম্পল
সমাজ থেকে আমরা খুঁজে বার করার চেষ্টা করব, দেখব যে তার তত্ত্বগুলো কতটা বাস্তবায়িত হতে পারে বা গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়, এই বিতর্কে আমরা অবতীর্ণ হব। তিনি হচ্ছেন নিহার রঞ্জন রায়। নিহার রঞ্জন রায় বাঙালির ইতিহাস লিখেছেন, আদি পর্ব, মধ্যযুগ লেখেননি, কেন আমরা পরে আসবো। এই নিহার রঞ্জন রায় সমাজ ইতিহাস চর্চার, সাংস্কৃতিক ইতিহাস চর্চার গুরুত্ব অনুধাবন করেছিলেন এমন একটা সময় যখন, মনে রাখতে হবে যে সমাজ ইতিহাস চর্চার চল আমাদের দেশে ছিল না। 40-এর দশক 50-এর দশক পর্যন্ত আমরা যদি ইতিহাস চর্চার ধারা দেখতে পাই, আমরা দেখতে পাবো যে ব্রিটিশদের প্রভাবে আমাদের ইতিহাস চর্চার ধারাটা প্রথম দিকে কেবলমাত্র রাজনৈতিক ইতিহাসের কালানুক্রমিক একটা বর্ণনামূলক একটা ইতিহাস লিপিবদ্ধ করার একটা প্রবণতা দেখেছি। রাজা রাজার কাহিনী, বিভিন্ন রাজবংশের উত্থান পতনের কাহিনী, যুদ্ধের কাহিনী, যুদ্ধ বিগ্রহের কাহিনী, প্রশাসনিক ইতিহাস লেখার প্রবণতা, সামরিক ইতিহাস লেখার প্রবণতা ইত্যাদি। তবে তার মধ্যে একটা ইতিবাচক দিক ছিল, এই সময় যারা ইতিহাস চর্চা করেছেন ঠিক স্বাধীনতার আগটাতে, তারা কিন্তু একটা বিজ্ঞানসম্মত ইতিহাস লেখার চেষ্টা করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ, আমি গুরুত্ব দিচ্ছি বিজ্ঞানসম্মত ইতিহাস লেখার চেষ্টা। একজন বিখ্যাত ঐতিহাসিক বলছেন, ইরফান হাবিব বলছেন, অতীতকে না জানাটা অপরাধ নয়, কিন্তু অতীতকে ভুলভাবে জানাটা বিপজ্জনক। সুতরাং এই বিপজ্জনক ভাবে অতীতকে না জানাই ভালো। সেই জন্য আমাদের বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। সমাজ ইতিহাস চর্চায় এই বিজ্ঞান সিদ্ধ যে প্রয়াস, সেটাকে ফিরিয়ে আনতে হবে। এই সময় আমরা আচার্য যদুনাথ সরকারকে দেখেছি, রমেশচন্দ্র মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, সেই ঐতিহাসিককে আমরা দেখেছি। আমরা অশোক সম্বন্ধে বিখ্যাত গবেষণার ডিসি সরকারকে দেখেছি। এরা ইতিহাস চর্চায় একটা বিজ্ঞানসম্মত ধারার উপস্থাপনা করলেন, যদিও এদের আলোচনা মূলত রাজনৈতিক ইতিহাস, সামরিক ইতিহাস, প্রশাসনিক ইতিহাস, এই সময় ডাইনাস্টিক ইতিহাস, ইম্পিরিয়াল হিস্ট্রি, এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা, ওঠাপড়া, এই অভিজ্ঞতার ইতিহাস এখানে সেভাবে লিপিবদ্ধ হয়নি। এরা বিজ্ঞানসম্মত ইতিহাস বলতে কি বুঝিয়েছিলেন? আমরা কি সেখান থেকে আজকে সরে গেছি? গত 7 দশকে সরে গেলে আমাদের কিভাবে আমরা সেই বিজ্ঞানসম্মত যুক্তিসিদ্ধ ইতিহাস ধারা, বিশ্লেষণী ইতিহাসকে ফিরিয়ে আনতে পারি? নিহার রঞ্জন রায়ের প্রয়াস ছিল, সেটা দিয়ে আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। রমেশচন্দ্র ভাষায় বলি, এরা বলছেন যে স্টার্ন অ্যান্ড আনডিনায়েবল সোর্সেস, অর্থাৎ কঠোর এবং প্রত্যাখ্যান করা যায় না এমন উপাদানের ভিত্তিতে ইতিহাস চর্চা জারি রাখতে হবে। কঠোর এবং অপরিবর্তনীয় উপাদান ব্যবহার করে ইতিহাস চর্চা করতে হবে, বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চা করতে হবে। ব্রিটিশদের প্রভাবে এরকম একটা ধারা আমরা দেখতে পাই। স্বাধীনতার ঠিক আগটাতে, পরের দিকেও কিছুটা ছিল, 50-এর দশক পর্যন্ত এটা ছিল। যেমন স্টোন প্লেট, কপার প্লেট, ইনস্ক্রিপশন, মুদ্রাকে ব্যবহার করা উপাদান হিসেবে, বিভিন্ন আর্কিওলজিক্যাল সোর্সকে ব্যবহার করা, অফিসিয়াল ডকুমেন্টস কে ব্যবহার করা, এগুলো হচ্ছে স্টার্ন অ্যান্ড আনডিনায়েবল সোর্সেস অফ হিস্ট্রি এদের মতে। ঠিক আছে, এটা বিজ্ঞানসম্মত ইতিহাস। এদের বিষয়বস্তু নির্বাচনের সঙ্গে আজকে স্বাধীনতার 7 দশকে আপনার অভিজ্ঞতা, হয়তো আপনি এদের সমর্থন করবেন না সবসময়, বিষয়বস্তু নির্বাচনে সাধারণ মানুষের উপস্থিতি খুব বেশি দেখবেন না, কিন্তু তবু একটা জিনিস স্বীকার করতেই হবে, এরা বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চা করেছিলেন। হাতুড়ে লোকদের হাতে ইতিহাসটা চলে যায়নি। ধর্ম সম্বন্ধে ধারণাকে এরা বিষিয়ে দেননি, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে এরা বিষিয়ে দিতে চেষ্টা করেননি, বরং এদের ইতিহাস চর্চার মধ্যে একটা সমন্বয়ী ধারা ছিল, যেটা আরো পুষ্ট হচ্ছে নিহার রঞ্জন রায়ের মতো ঐতিহাসিকের আবির্ভাবের ফলে। সেটা আমরা দেখার চেষ্টা করব, যে বিভিন্ন সময় সমাজ ইতিহাস চর্চার ভাঙা গড়ায় উপাদান ব্যবহারের কি বিবর্তন হয়েছে, দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গির কিভাবে পরিবর্তন হয়েছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। এই নিহার রঞ্জন এটাকে সমালোচনা করে বলছেন যে যারা এই স্টার্ন অ্যান্ড আনডিনায়েবল সোর্সেস এর উপর ভিত্তি করে ইতিহাস চর্চা করেছেন, নিহার রঞ্জনও সেগুলোর উপর ব্যবহার করেছেন, কিন্তু তার সঙ্গে তিনি নতুন মাত্রা যোগ করেছেন, নতুন নতুন উপাদান, নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করে ইতিহাস চর্চায়, সমাজ ইতিহাস চর্চায়। সেটা আমরা দেখব এবং সেটা আমাদের গত 7 দশকের ইতিহাস চর্চাকে কিভাবে সমৃদ্ধ করতে পারে, সামাজিক ইতিহাসের ভাঙা গড়া বুঝতে কিভাবে সাহায্য করে, সেটা আমরা একটু দেখে নেব। তাই নিহার রঞ্জন রায় বলছেন যে ইতিহাস খালি কালানুক্রমিক বিবরণ নয়,
সন তারিখ সম্বন্ধে খালি একটা অবসেসিভ কনসার্ন নয়, মানুষের অ্যাকশন সেটাকে যে আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করা, বৃহত্তর একটা প্রেক্ষাপটে টোটাল হিস্ট্রির মাধ্যমে ওই আনাল স্কুল যেটা করছেন সেটার মাধ্যমে বিশ্লেষণ করার প্রয়োগটা আমাদের দেখে নিতে হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ বলে নিহার রঞ্জন মনে করছেন। তাহলে আমরা এই রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, ডাইনেস্টিক, ইম্পিরিয়াল হিস্ট্রির পরে আরো একটা ইতিহাস রচনার ধারা দেখতে পেলাম 30, 40, 50-এর দশকে। সেটাকে আমরা দেখলাম যে অর্থনৈতিক ইতিহাস চর্চার একটা ধারা এলো। এটার নিশ্চয়ই এটা মইনুল হাসান হয়তো বলবেন, মাননীয় মইনুল হাসান এগুলো হয়তো আলোচনা করবেন, আমি ওখানে যাব না। কিন্তু এই একজন ঐতিহাসিক তো একটা দ্বীপ নয়, বিচ্ছিন্ন নন। সমসাময়িক রাজনৈতিক যে লিটারেচার সেগুলো তার দৃষ্টিভঙ্গিকে হয়তো প্রভাবিত করে। এই অর্থনৈতিক হিস্ট্রি রাইটিংটা ইংল্যান্ড থেকে আসছে, কিছুটা হয়তো একটা মার্ক্সীয় চিন্তাধারার ফলে ঐতিহাসিকদের মধ্যে এই চেতনাবোধ আসছে যে আমাদের খালি রাজনৈতিক ইতিহাস, প্রশাসনিক ইতিহাস লিখতে হবে না, সাম্রাজ্যের ওঠাপড়ার ইতিহাস লিখলে হবে না, আমাদের একটা অর্থনৈতিক ইতিহাস লিখতে হবে, এরকম একটা ধারণা। কিন্তু করতে গিয়ে তার মধ্যে একটা সীমাবদ্ধতা আমরা দেখলাম, সেটাকে আমরা বলতে পারি ইকোনমিজম, যেটা হয়তো অধ্যাপক সাহা বলবেন, বা ইকোনমিক ডিটারমিনিজম আমরা দেখলাম। একটা অর্থনীতি সবকিছুর নিয়ন্তা, একমাত্র নিয়ন্তা, অন্য কিছু ফ্যাক্টরকে কনসিডার করার কোনো কারণ নেই, এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখলাম। এটাকে আমরা বলতে পারি ইকোনমিক ডিটারমিনিজম ইন হিস্ট্রি রাইটিং বা ইকোনমিজম ইন হিস্ট্রি রাইটিং। এটা অর্থনীতি বহির্ভূত অন্যান্য উপাদানগুলিকে গুরুত্বপূর্ণ মনে করতেন না। আমি ডিটেলে যাব না, আমি কারণ এই আলোচনাগুলো হবে অন্যভাবে। আমি জাস্ট বিবর্তনটা বোঝার চেষ্টা করছি, কিভাবে আমরা সামাজিক ইতিহাসের ভাঙা গড়ায় প্রবেশ করলাম, হঠাৎ করে করিনি, একটা বিবর্তনের মধ্য দিয়ে, ইতিহাস লেখার দর্শনে অনেক পালা বদলের মধ্য দিয়ে, শিফটের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে এই জায়গায় প্রবেশ করেছি। সমাজ ইতিহাসের, সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্ব আমরা উপলব্ধি করেছি। সেখানে নিহার রঞ্জনের অবশ্যই একটা যুগন্ধর মানুষের অবদান আছে। সেই কনসেপ্ট অফ টোটাল হিস্ট্রি, এক্সট্রা ইকোনমিক ফ্যাক্টরস, অর্থাৎ অর্থনীতি বহির্ভূত ব্যাপারগুলিকেও গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে দেখা দরকার, নাহলে সামাজিক ইতিবৃত্ত লেখা যায় না, এটা নিহার রঞ্জন উপলব্ধি করলেন। এক্সট্রা পলিটিক্যাল ফ্যাক্টর, রাজনীতি বহির্ভূত অনেক উপাদান আছে যেগুলো ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আলোচিত হওয়া দরকার, এটা উপলব্ধি করলেন নিহার রঞ্জন। প্রতীক বা সিম্বলের গুরুত্ব আছে, ধর্মের গুরুত্ব আছে, এগুলোকে একটা বিশ্লেষণী দৃষ্টিভঙ্গির গুরুত্ব আছে, এগুলো উপলব্ধি করলেন নিহার রঞ্জন রায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপলব্ধি। এখন ইতিহাস লেখার ক্ষেত্রে একটা কার্যকারণ সম্পর্কে ব্যাপার থাকে। আপনাদের মনে রাখতে হবে যে রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, ডিসি সরকার, এরা ইংরেজদের ঔপনিবেশিক পরিমণ্ডলে প্রশিক্ষিত হয়েছেন। এই কার্যকারণ সম্পর্কটা খুব ইন্টারেস্টিং। তাহলে নিহার রঞ্জন রায় একটু পরের দিকের মানুষ, কিন্তু নিহার রঞ্জন রায় কি করে আলাদা হলেন, ইতিহাস চর্চার তার প্রবণতাটা আলাদা কি করে হলো, এটা আমাদের একটু বিশ্লেষণ করে দেখা দরকার। তাহলে ইতিহাস আলোচনাটা নতুন প্রজন্মের কাছে একটা মনোটোনাস আলোচনা মনে হবে না, খুব ইন্টারেস্টিং একটা আলোচনা হিসেবে প্রতিভাত হবে। এটা গুরুত্বপূর্ণ। নিহার রঞ্জন রায় সেভাবে ইংরেজদের হাতে তৈরি হননি, এটা মনে রাখা দরকার। তিনি কিন্তু, মইনুল হাসান এটা বলবেন হয়তো, এই যে জায়গাগুলো আলোচনা করবেন, আমি নিহার রঞ্জনের প্রেক্ষাপটে বলছি। নিহার রঞ্জন রায়ের সঙ্গে যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, ডিসি সরকারের একটা পার্থক্য ছিল। তিনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন নিহার রঞ্জন রায়। তিনি গান্ধীয়ান মুভমেন্টে যোগ দিয়েছেন, আবার অনুশীলন সমিতির মতো গুপ্ত সমিতিগুলোর সঙ্গে তার যোগ ছিল একটা সময়, আবার একটা পর্যায়ে তার মার্ক্সিয়ান চিন্তাধারার সঙ্গেও পরিচিতি হয়েছে। হ্যাঁ, তিনি একজন পরে রাজনীতি থেকে সরে যান, কিন্তু প্রত্যক্ষ রাজনীতিতে একসময় অংশগ্রহণ করেছিলেন। সুতরাং তিনি একজন অ্যাক্টিভিস্ট কাম থিওরিটিশিয়ান, এটা মনে রাখা দরকার। এক, দুই, তিনি ইংরেজদের হাতে তৈরি হন, তিনি ডিফিল এবং ডিলিট সেটা পাচ্ছেন হল্যান্ড থেকে। আমি টোটাল হিস্ট্রির কথা বলেছি। গতকাল আপনারা যারা সামাজিক ইতিহাসে আগ্রহী, হয়তো বা আমি সময় পাইনি, আজকের পেপারটা তৈরি করছিলাম, অনেকে দেখছিলাম, আমার বাড়ির লোকজন দেখছিলাম, বায়ার্ন মিউনিক এবং ইসের খেলা দেখছে, বার্সেলোনা খেলা দেখছে, খুব ইন্টারেস্টিং এগুলো। নিহার রঞ্জন রায় এগুলোতে আগ্রহ ছিল, তখন এসব ক্লাব হয়তো ছিল না। কিন্তু এই হল্যান্ডে আপনারা জানেন, যারা ফুটবলে আগ্রহী, 70-এর দশকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ইতিহাস একটা শিফট আসছে ওই সময় আমাদের সামাজিক ইতিহাস চর্চায়। হল্যান্ডে একটা নতুন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে ফুটবল নিয়ে, টোটাল ফুটবল। সেই টোটাল ফুটবল খেলে গেল কালকে বায়ার্ন মিউনিক অবশ্য জার্মান টিম, কিন্তু হল্যান্ড প্রতিবেশী দেশ,
তারা এই টোটাল ফুটবলকে তৈরি করেছে। দেখুন নিহার রঞ্জন রায় কথাটা ব্যবহার করছেন, টোটাল হিস্ট্রি, সামগ্রিকভাবে ইতিহাসকে দেখা, খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা আমাদের পূর্বসূরীদের মধ্যে ওইভাবে পাইনি। রমেশচন্দ্র, ডিসি সরকার, যদুনাথ সরকারের মধ্যে ওইভাবে পাইনি। তারা বিশেষ কিছু উপাদান ব্যবহার করে বিশেষ কিছু সম্প্রদায় সম্বন্ধে লিখেছেন, বিশেষ কিছু শ্রেণী সম্বন্ধে লিখেছেন। এটা আমি আপনাদের দৃষ্টি এখানে আকর্ষণ করছি। সেখানে হল্যান্ডে পড়াশোনা করেছেন নিহারঞ্জন রায়, ফরাসি দেশের সেই 1936 সালে ফিরছেন। আমার হাইপোথিসিসটা দেখুন ঠিক কিনা, 36 সালে ভারতবর্ষে ফিরছেন, অর্থাৎ যেই সময় নাজিজমের উত্থান হচ্ছে সেই সময় ফ্রান্সে ওই মার্ক ব্লক কিন্তু নাজিদের দ্বারা অত্যাচারিত হয়েছেন। মার্ক ব্লক, সেই মার্ক ব্লক ফরাসি ঐতিহাসিক, ওই আনাল স্কুলের অন্যতম প্রবর্তক, তারা কিন্তু সামাজিক ইতিহাস লেখার নতুন একটা দিক চিহ্ন রেখে যাচ্ছেন। সেটা প্রভাবিত করছে হল্যান্ডে থাকার সময়। হল্যান্ড তো আক্রান্ত নাজিজমের দ্বারা, এই নিহার রঞ্জন রায় কিন্তু সেটার দ্বারা প্রভাবিত হয়ে টোটাল হিস্ট্রি লিখছেন। বাঙালির ইতিহাসের পাতায় পাতায় সেই উদাহরণ কিন্তু আপনারা দেখতে পাবেন। এই একটা গুরুত্বপূর্ণ দিক। তাই শিল্পকলা, হল্যান্ডের শিল্পকলা আপনারা জানেন খুব বিখ্যাত। ভ্যান গগ থেকে আরম্ভ করে আরো কত কত বড় আর্টিস্ট, রেমব্র্যান্ট, সব আর্টিস্ট তাদের আছে। তাই নিহার রঞ্জন রায় যখন ফিরে এলেন, স্বাভাবিকভাবেই ভারতবর্ষের শিল্পকলা সম্বন্ধে তার আগ্রহ তৈরি হলো, যেটা আমরা সেভাবে দেখি না স্যার যদুনাথ সরকারের মধ্যে, ডিসি সরকারের মধ্যে বা রমেশচন্দ্র মজুমদারের মধ্যে। এদের বিরাট অবদান আছে, কিন্তু ডাইমেনশনটা আলাদা, এটা আমাদের খেয়াল করতে হবে। তাই মোগল কোর্ট পেন্টিং সম্বন্ধে নিহার রঞ্জন কাজ করলেন। মোগল কোর্ট পেন্টিং, খালি বাঙালির ইতিহাস লেখেননি, মোগল কোর্ট পেন্টিং, তার মধ্যে বহুমুখী প্রতিভার বিচ্ছুরণ আমরা দেখতে পাই। এটাকে আমরা বলতে পারি একটা কালচারাল ডাইমেনশন গুরুত্ব পাচ্ছে ইতিহাস চর্চার ক্ষেত্রে, সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা সিভিলাইজেশনাল ডাইমেনশন, অর্থাৎ সভ্যতা সম্বলিত, সংস্কৃতি সম্বলিত ইতিহাস চর্চার ধারা তার একটা অবতীর্ণ হচ্ছেন। সেটা নিয়ে ইতিহাস চর্চার প্রাঙ্গণে নিহার রঞ্জন রায় এই হল্যান্ডে তার প্রশিক্ষিত হওয়ার ঘটনাটা এখানে গুরুত্বপূর্ণ একটা কার্যকারণ সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট, সেটা আমাদের মনে রাখতে হবে। তাই তিনি মোগল কোর্ট পেন্টিং দের উপর কাজ করছেন। কেন আমি মোগল পেন্টিং এর কথা আজকে বললাম, সামাজিক ইতিহাস চর্চায় এই মোগল ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে কোনো কোনো ক্ষেত্রে মোগলদের বিদেশি বলা হচ্ছে ইত্যাদি। এগুলো আপনারা গুরুত্ব বুঝতে পারেন, আমার ব্যাখ্যা করার অবকাশ রাখে না, আমার আলোচনার মধ্য থেকেই আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন। তাই নিহার রঞ্জন রায় একটা ইন্দো ইসলামিক বা পার্সো ইন্ডিয়ান একটা ট্র্যাডিশন, পার্সো ইসলামিক বা ইন্দো ইসলামিক একটা ট্র্যাডিশন, যেটা একটা সমন্বয়ী সংস্কৃতির জন্ম দিয়েছে, সমন্বয়ী ঐতিহ্যের জন্ম দিয়েছে, সেটাকে চর্চা করতে চাইলেন নিহার রঞ্জন রায়। সেটাকে কম্পোজিট ট্র্যাডিশন বলা যেতে পারে, সমন্বয়ী একটা দৃষ্টিভঙ্গি। এটা খুব ইম্পর্টেন্ট, নিহার রঞ্জন রায় এইভাবে জিনিসটাকে দেখছেন, কারণ তিনি তো স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছেন, অন্যান্য ঐতিহাসিকদের মতো নন। তিনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, পরবর্তীকালেও রাজনীতির সঙ্গে তার যোগ ছিল, পরে অবশ্য তিনি সরে গিয়েছিলেন রাজনীতি থেকে। কিন্তু নিহার রঞ্জন রায় কি বলছে ভালো করে অনুধাবন করুন। এরপরে কি আপনারা মোগলদের বিদেশি বলবেন? ভালো করে দেখুন নিহার রঞ্জন রায় কত অন্তর্দৃষ্টি নিয়ে মোগলদের সৃজনাত্মক কার্যকলাপকে বিশ্লেষণ করেছেন সামাজিক ইতিবৃত্ত রচনার ক্ষেত্রে। বলছেন বাবরের, যতদিন বাবর বেঁচে ছিলেন কিছুটা মোগল চিত্রকলায় সেন্ট্রাল এশিয়ান ইনফ্লুয়েন্স ছিল, বাবর তো সেন্ট্রাল এশিয়ান ইনফ্লুয়েন্স ছিল, কিন্তু বাবরের মৃত্যুর পর থেকে সেন্ট্রাল এশিয়ান প্রভাবটা আস্তে আস্তে স্তীমিত হয়ে গেল, আস্তে আস্তে ম্লান হয়ে যেতে থাকলো। তখন কিছুটা ইরানিয়ান প্রভাব ছিল, কিন্তু ইরানিয়ান প্রভাবটা প্রিডমিনেন্ট ছিল না। এটা নিহার রঞ্জন রায় খুব সুন্দর বলছেন। আকবরের সময় থেকে যেই টেন্ডেন্সিটা আমরা মোগল চিত্রকলায় পাই, মোগলদের কর্মশালায়, চিত্রশালায় যে প্রবণতাটা আমরা পাই, সেটাকে একেবারে বিশুদ্ধ ইরানীয় বলা যাবে না, বিশুদ্ধ ইরাকের বলা যাবে না। তার কারণ খুব ইন্টারেস্টিং, আকবর দ্য গ্রেট খুব সচেতন ভাবে ভারতবর্ষের লোকায়ত সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট যে চিত্রকর, তাদের মোগল এটেলিয়ারে বা মোগল চিত্রশালায় তাদের কাজ দিলেন, তাদের ডেকে নিলেন। অর্থাৎ এটা একটা টিম এফার্ট, এটা একটা যৌথ পরিকল্পনা। তাই জন্য ক্ষিতিমোহন সেন লিখছেন ভারতে হিন্দু মুসলমান যুক্ত সাধনা। মনে রাখবেন ক্ষিতিমোহন সেনকে রবীন্দ্রনাথ অনুপ্রাণিত করছেন, নিহার রঞ্জন রায়কে রবীন্দ্রনাথ অনুপ্রাণিত করছেন, এবং রবীন্দ্রনাথ ব্রাহ্ম, নিহার রঞ্জন রায়ের ব্রাহ্ম পরিবার থেকে এসছে। এই কানেক্টিভিটি গুলো ইম্পর্টেন্ট। সমন্বয় সংস্কৃতির গুরুত্ব অনুধাবন করছেন ক্ষিতিমোহন সেন, এ ধরনের যুক্ত সংস্কৃতির কথা চর্চা করছেন। ভারতীয় মধ্যযুগের সাধনার ধারা, কবিরের উপর কাজ করছেন, গুরু নানকের উপর কাজ করছেন, যারা সমন্বয়ের কথা ভেবেছেন, সমন্বয়িত সংস্কৃতির কথা, সমাজের কথা ভেবেছেন, তাদের উপর কাজ করছেন রবীন্দ্রনাথের নির্দেশে। রবীন্দ্রনাথ এইভাবে একটা সমন্বয়ী ভারতের কথা ভাবছেন।
এখানে নিহারঞ্জন রায় একটা সুন্দর কথা বলছেন যে মোগল চিত্রশালায় একটা নতুন বৈশিষ্ট্য দেখা গেল, যেটাকে মধ্য এশীয় বলা যাবে না, ইরানিয়ান বলা যাবে না, যেটাকে ইরাকি, পিওরলি ইরাকি সেটাও বলা যাবে না। এটার মধ্যে একটা ভারতীয়ত্বের বিকাশ, খুব সৃজনাত্মক ভাবে একটা ভারতীয়ত্ব, ইন্ডিয়াননেসের বিকাশ আমরা দেখতে পাই। এরপরে কি মোগল চিত্রশালাকে আপনারা একটা ফরেন এটেলিয়ার বলবেন, একটা ফরেন স্টুডিও বলবেন? ভালো করে ভেবে দেখুন জিনিসগুলো, আমরা ইতিহাস কিভাবে বিকৃত হয়। তার মধ্যে একটা অ্যারিস্টোক্রেটিক ব্যাপার ছিল, সন্দেহ নেই। তার মধ্যে একটা আরবান ফেনোমেনা, আরবান পটভূমির একটা বৈশিষ্ট্য ছিল, সন্দেহ নেই। তার মধ্যে একটা আশরাফ আইডেন্টিটির বৈশিষ্ট্য ছিল, সন্দেহ নেই। কিন্তু আশরাফ আইডেন্টিটিটা স্ট্যাটিক নয়, এটা স্থিতিশীল নয়, অচলায়তন নয়, এটার পরিবর্তন ঘটে। আশরাফ আইডেন্টিটির মধ্যেও একটা ভারতীয়ত্ব আনার প্রয়াস আমরা মোগল চিত্রশালায় দেখতে পাই। মোগল সমস্ত সাংস্কৃতিক প্রয়াসে, সমন্বয়ী সাংস্কৃতিক কর্মকাণ্ডে, সামাজিক ইতিহাসের কর্মকাণ্ডে আমরা কিন্তু দেখতে পাই। সুতরাং এভাবে নিহারঞ্জন রায় দুঃখিত হলেন, কারণ তিনি দেখলেন আমাদের রাজনীতিবিদরা ডিভাইড অ্যান্ড রুল পলিসির শিকার হলেন, দ্বিজাতি তত্ত্বের শিকার হলেন। তাই নিহারঞ্জন রায় একটা সময় রাজনীতি থেকে সরে গেলেন। তিনি পলিটিশিয়ানের কাছ থেকে সরে গিয়ে পোয়েট এবং ফিলোসফারের দিকে চলে গেলেন। ফ্রম পলিটিশিয়ান টু পোয়েট ফিলোসফার্স। পোয়েট ফিলোসফার্স হচ্ছে রবীন্দ্রনাথ, পোয়েট ফিলোসফার হচ্ছে কীর্তিমোহন সেন। সেখানে তিনি আস্তে আস্তে সেদিকে সরে গেলেন। ফ্রম পলিটিশিয়ান ইন্ডিয়ান টু পোয়েট ফিলোসফার ইন্ডিয়ান, হারমোনাইজিং পোয়েট ফিলোসফার, এদিকে কিন্তু একটা উত্তরণ ঘটে যাচ্ছে। নিহারঞ্জন রায় আরো বেশি করে তিনি রবীন্দ্রনাথের দিকে ঝুঁকছেন এবং পরিষ্কার এক জায়গায় তিনি স্বীকার করছেন যে আমার ইতিহাস চর্চা অসম্পূর্ণ থেকে যেত, টোটাল হিস্ট্রি, সামাজিক হিস্ট্রি আমি লিখতে পারতাম না যদি আমি রবীন্দ্র অনুরাগী না হতাম। আপনারা জানেন ওনার একটা মনুমেন্টাল কাজ আছে রবীন্দ্রনাথের ওপর, উনি রবীন্দ্র গবেষকও ছিলেন। সুতরাং এভাবে ইতিহাস চর্চায় সাহিত্য, কবিতা এগুলো গুরুত্ব পাচ্ছে, কিন্তু এর এই সিভিলাইজেশনাল ডাইমেনশন এটাকে বলা যায়। এবং আমার বক্তব্য হচ্ছে এই সামাজিক ইতিহাস চর্চায় এইভাবে পারসিক ইসলামীয়, পার্সো ইন্ডিয়ান বা ইন্দো ইসলামিক একটা সমন্বয় সংস্কৃতির বিরাট ভূমিকা আছে। এটা বোধহয় সেভাবে আলোচিত হয়নি আমাদের সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে, যেটা খুব দুঃখজনক একটা ব্যাপার, যার ফলে আজকে ইতিহাস চর্চা হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে। তার বিশ্লেষণী দৃষ্টিভঙ্গিটা দেখুন যে সমাজকে আমরা কিভাবে বুঝবো। আরেকটা গুরুত্বপূর্ণ দিক সেখানে হচ্ছে তিনি বলছেন, তিনি একটা কম্পারেটিভ পার্সপেক্টিভ দিচ্ছেন, একটা তুলনামূলক পার্সপেক্টিভ, যে আপনি 19 শতককে চর্চা করছেন ভালো কথা, কিন্তু 19 শতকের বাংলার রেনেসাসের সঙ্গে ইউরোপিয়ান রেনেসাসের পার্থক্যটাও আপনাকে বুঝতে হবে, না হলে আপনি ভারতবর্ষের সামাজিক ইতিহাস বুঝতে পারবেন না। এটা নিহারঞ্জন রায়ের একটা আবেদন। কারণ তিনি বলছেন যে ইউরোপীয় রেনেসাসের শিকড় কিন্তু ইউরোপীয় মাটিতে গভীরভাবে প্রথিত ছিল, কিন্তু বাংলার রেনেসাসের শিকড় বাংলার মাটিতে প্রথিত ছিল না সেভাবে। আমরা এখানে পরে আসছি আরো সামাজিক ইতিহাস কিভাবে দেখতে হবে। কারণ ইউরোপীয় রেনেসাস যেটাকে ভিত্তি করে গড়ে উঠেছিল সেটা হচ্ছে ইউরোপীয় ভাষা, আর বাংলার রেনেসাস গড়ে উঠেছিল বাংলাকে কেন্দ্র করে নয়। বাংলার রেনেসাস গড়ে উঠেছিল কোনো ভারতীয় ভাষাকে কেন্দ্র করে নয়। বাংলার রেনেসাস গড়ে উঠেছিল বিদেশি ভাষা, ইংরেজি ভাষাকে কেন্দ্র করে। এটা খুব দুঃখজনক, অর্থাৎ সেটা কখনোই গভীর একটা শিকড়ের মধ্যে ঢুকতে পারেনি, রাখতে পারেনি ভারতবর্ষের মাটিতে। এটা এই সীমাবদ্ধতার কথাটা বলছেন কিন্তু নিহারঞ্জন রায়, কারণ তিনি ইউরোপের রেনেসাস চর্চা করে আসছেন ভারতবর্ষে, হল্যান্ড থেকে তিনি দেখে আসছেন কিভাবে একটা সামগ্রিক টোটাল ডেভেলপমেন্ট হয়, সামাজিক ইতিহাসের একটা সামগ্রিক বিকাশ কিভাবে হয় সেটা তিনি দেখে আসছেন। তাই ইউরোপীয় রেনেসাসের আরেকটা বৈশিষ্ট্য কোর্ট রেনেসাস, রাজসভার রেনেসাস এবং পপুলার রেনেসাস, অর্থাৎ জনপ্রিয় লোকায়ত যে পুনর্জাগরণ এবং তার সঙ্গে রাজসভার মদতপুষ্ট যে পুনর্জাগরণ, তার একটা সেতুবন্ধ, একটা আদান প্রদানের জায়গা ভারতবর্ষে সেটা কখনো ছিল না। ভালো করে দেখুন, বঙ্গীয় রেনেসাস কিন্তু কলকাতা কেন্দ্রিক, হিন্দু শিক্ষিত মধ্যবিত্ত কেন্দ্রিক, হিন্দু ভদ্রলোক কেন্দ্রিক। সুতরাং এখানে একটা ইনক্লুসিভিজমের অভাব আছে। এই রেনেসাসের যারা লেখক বা রেনেসাসের যারা কান্ডারি, যারা এখানে এজেন্ট ছিলেন, তারা কিন্তু লালন শাহকে রেনেসাসের একজন এজেন্ট হিসেবে ভাবেননি। রেনেসাসের আলোচনার বহির্ভূত থেকে গেছেন গ্রাম বাংলার প্রতিনিধিত্বকারী লালন শাহের মতো মানুষ। ইউরোপের ক্ষেত্রে কিন্তু এটা হয়নি। আমাদের বিষয় আলোচনার জায়গা নেই, কিন্তু সমাজ ইতিহাসের ভাঙা গড়াটাকে এভাবে দেখতে হবে যে প্রতিষ্ঠিত আমাদের ধারণা ছিল বাংলার রেনেসাস সম্বন্ধে, এই ত্রুটি থেকে কিন্তু দ্বিজাতি তত্ত্ব, ত্রুটি থেকেই দেশ ভাগ, ত্রুটি থেকেই সমস্ত
আমাদের যে দুঃখ দুর্দশা আমরা আজকে বহন করে চলেছি, এই ত্রুটিপূর্ণ ভাবে আমাদের ঘটনাগুলো ঘটেছে ঔপনিবেশিক সীমাবদ্ধতার মধ্যে, সেটা কিন্তু দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন নিহার রঞ্জন রায়। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর আমাদের ক্ষেত্রে গ্রাম এবং শহর, রাজসভা এবং লোকায়ত সংস্কৃতির মেলবন্ধন বা সৃজনাত্মক আদান প্রদানের মাধ্যমে আমাদের সামাজিক ইতিহাস লিখিত হয়নি, আমাদের রুরাল আরবান ডাইকোটমি থেকে গিয়েছিল। একটা অ্যান্টিথিসিস হিসেবে গ্রামীণ সভ্যতার সঙ্গে শহরের সভ্যতা অবস্থান করেছে। এটা পরস্পরের কমপ্লিমেন্টারি টু ইচ আদার এটা ছিল না, যেটা ইউরোপের ক্ষেত্রে আমরা দেখি পপুলার রেনেসাস অ্যান্ড কোর্ট রেনেসাস। এইভাবে সামাজিক ইতিহাসকে নতুন ভাবে দেখতে আমাদের শিখিয়েছেন নিহার রঞ্জন রায়। আর পাশ্চাত্যের রেনেসাসের ক্ষেত্রে পাশ্চাত্যের প্রতিষ্ঠান, পাশ্চাত্যের আইডিয়াস, ভাবাদর্শগুলো কাজ করেছে। দুঃখজনক ভাবে বাংলার রেনেসাসে কিন্তু আভ্যন্তরীণ যে চেতনাগুলো কাজ করেনি। এখানেও কিন্তু পাশ্চাত্যের প্রতিষ্ঠান এবং পাশ্চাত্যের ভাবাদর্শ কাজ করেছে। এই জন্য এই রেনেসাসের মাটিটা ছিল খুব পিচ্ছিল, মাটিটা ছিল খুব দুর্বল, খুব নরম। এই মাটিটা শক্ত মাটি হতে পারেনি কখনো, এটা নিহার রঞ্জন কিন্তু বলছেন। তাই এই এই সীমাবদ্ধতাটা গান্ধী এবং রবীন্দ্রনাথ পরবর্তীকালে বুঝতে পেরেছিলেন। তাই গান্ধী হয়ে গেছিলেন কবিরপন্থী, রবীন্দ্রনাথ হয়ে গেছিলেন কবিরপন্থী এবং লালনপন্থী। তাই লালনকে পরে অংশগ্রহণ করিয়ে নিচ্ছেন সেই আলাপ আলোচনার মধ্যে রবীন্দ্রনাথ, লালনকে পুনঃস্থাপিত করছেন সামাজিক ইতিহাস চর্চায়। তাই গোড়া উপন্যাসটা লালনের গান দিয়েই শুরু হচ্ছে। এখানে একটা অ্যাপোলজি রয়েছে রবীন্দ্রনাথের মধ্যে, যে আমরা আমাদের নবজাগরণের ক্ষেত্রে আমরা লালনকে সঙ্গে নেইনি, আমরা উত্তর ভারতের পাঞ্জাবের অষ্টাদশ শতকের বুল্লে শাহকে সঙ্গে নেইনি, আমরা কবিরকে সঙ্গে নেইনি। আমরা খুব এলিটিস্ট, মধ্যবিত্ত শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শহর নাগরিক মধ্যবিত্তের কথা আমরা বলেছি। গ্রাম বাংলা যেখানে বেশিরভাগ মানুষ বাস করেন তার সঙ্গে যোগসূত্র রাখার কথা আমরা ভাবিনি। এভাবে সামাজিক ইতিহাসের ক্ষেত্রে একটা ত্রুটি আমাদের মধ্যে রয়ে গিয়েছিল, এটা বলছেন। দুঃখজনক ভাবে আমরা যার বই পড়ে অনুপ্রাণিত হয়েছি সামাজিক ইতিহাস চর্চায়, সাংস্কৃতিক ইতিহাস চর্চায়, সেই গ্রেট সুশোভন চন্দ্র সরকারও নোটস অন বেঙ্গল রেনেসাসে মাত্র একটা লাইন বরাদ্দ রাখেন মীর মোশাররফ হোসেনের মতো সমন্বয়ী একজন মানুষের জন্য, একটা লাইন। এছাড়া বাঙালি মুসলিম সমাজ সম্বন্ধে কোনো কথা নোটস অন দ্য বেঙ্গল রেনেসাস, লালন শাহ সম্বন্ধে সেভাবে কোনো কথা নেই। এটা খালি নগর কেন্দ্রিক আলোচনা। আমি রামমোহন রায়কে, স্যার সৈয়দ আহমেদ খানকে খাটো করছি না, কিন্তু রামমোহন রায় বা স্যার সৈয়দ আহমেদ খানকে সেই সময় সমাজে খুব কম লোক চিনতেন। কিন্তু লালন শাহ বা বুল্লে শাহর লক্ষ লক্ষ অনুগামী ছিল গ্রামীণ ভারতবর্ষে, তাদের কথা আমরা আলোচনা করিনি। এটা আমাদের সামাজিক ইতিহাস লেখার ক্ষেত্রে একটা বিরাট ত্রুটি হিসেবে কাজ করেছে। এদিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। বেশিরভাগ যারা নবজাগরণ সম্বন্ধে গবেষণা করেছেন তারা কিন্তু নিহার রঞ্জন সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। রেনেসাসের যে ভারতীয়ত্ব সেটাকে চর্চা করেননি। আমি ব্যাপারটাকে একটু সোজা করে দিচ্ছি। রামমোহনকে চর্চা করতে গিয়ে রামমোহন কিভাবে পাশ্চাত্যের ধ্যান ধারণার দ্বারা প্রভাবিত হয়েছেন সেটা নিশ্চয়ই আমরা চর্চা করব। সেটাকে বাদ দিয়ে রামমোহনকে বোঝা যাবে না, আধুনিক ভারতের প্রথম আধুনিক মানুষকে বোঝা যাবে না। কিন্তু রামমোহনের মধ্যে যে একটা ভারতীয়ত্ব ছিল সেটা আমরা চর্চা সেভাবে করিনি। রামমোহনের ভারতীয়ত্ব বুঝতে গেলে আমাদের শাহজাদা দারাশোকোকে বুঝতে হবে। এটা ইন্ডিয়াননেস, এটা মোগল কসমোপলিটানিজম, সমন্বয়ী মোগল সংস্কৃতির একটা বিচ্ছুরণ আমরা রামমোহনের মধ্যে পাই, দারাশোকোর মধ্যে যেটা পাই সেটাকে বাদ দিয়ে বাংলা রেনেসাস বোঝা যায় না। কিন্তু দেখুন বেশিরভাগ গবেষক যারা রেনেসাস সম্বন্ধে এক্সপার্ট তারা কিন্তু এই সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে এই ইন্ডিয়াননেসটাকে অবজ্ঞা করে গেছেন। তার ফলাফল আজকে আমরা ভোগ করছি। আমরা এই ইন্ডিয়াননেসটা, এই সমন্বয়ী সংস্কৃতি যেটা গড়ে তোলার প্রয়াস মোগল সময় থেকে হয়েছিল, রামমোহনও ওটাকে জাগরুক রাখতে চেষ্টা করেছেন। দেবেন্দ্রনাথ যিনি হাফেজ পড়ে, ফার্সি ভাষায় হাফেজ পড়ে দিন শুরু করতেন, সেই পার্শ্ব ইসলামিক কম্পোজিট ট্র্যাডিশনের কথা বলেছি, সেটা দেবেন্দ্রনাথের মধ্যে বিচ্ছুরিত হয়েছে, সেটা কেশবচন্দ্র সেনের মধ্যে বিচ্ছুরিত হয়েছে, ভাই গিরিশচন্দ্র সেনের মধ্যে বিচ্ছুরিত হয়েছে, গান্ধীর মধ্যে বিচ্ছুরিত হয়েছে, আবুল কালাম আজাদের মধ্যে বিচ্ছুরিত হয়েছে, রবীন্দ্রনাথের মধ্যে বিচ্ছুরিত হয়েছে। সেটা উপস্থাপিত হচ্ছে নিহার রঞ্জন রায়ের সামাজিক ইতিবৃত্তের মধ্য দিয়ে। এটা কিন্তু একটা বিরাট ত্রুটি রয়ে গেছে, যেটা আমাদের, যার ফলে পাঠ্যক্রমের মধ্যে দেখবেন তুলনামূলক ধর্মচর্চার অবকাশ আমাদের এখানে নেই। সুতরাং একটা ইকুয়েশন যদি আমরা তৈরি করি, আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ক্ষিতিমোহন সেন, যিনি ভারতে হিন্দু মুসলমান যুক্ত সাধনা লিখছেন, তার একটা যোগাযোগ রয়েছে, তার গবেষণার একটা যোগাযোগ রয়েছে, সমন্বয়ী সংস্কৃতির একটা যোগাযোগ রয়েছে, তুলনামূলক ধর্মচর্চার একটা যোগাযোগ রয়েছে, ব্রাহ্ম যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ব্রাহ্মদের তার একটা যোগাযোগ রয়েছে। রবীন্দ্রনাথ ব্রাহ্ম, ভাই গিরিশচন্দ্র সেন ব্রাহ্ম, কেশবচন্দ্র সেন ব্রাহ্ম, নিহার রঞ্জন রায় ব্রাহ্ম, এই যোগাযোগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই নিহার রঞ্জন আবার লিখছেন রবীন্দ্র সাহিত্যের ভূমিকা, এই রবীন্দ্র সাহিত্যের ভূমিকা ছাড়া বাঙালির ইতিহাস লেখা যায় না।
এটা কিন্তু নিহার রঞ্জন রায়ের একটা উক্তি, যে সামাজিক ইতিহাস, বাঙালির সামাজিক ইতিহাস কিন্তু রবীন্দ্রনাথকে পাঠ না করলে আমি লিখতে পারতাম না, এটা নিহার রঞ্জন রায় বলে যাচ্ছেন। এবং নিহার রঞ্জনের মধ্যেও কিন্তু আলটিমেটলি একটা শিফট দেখা যাচ্ছে, যেই অ্যাপোলজেটিক ওয়েতে রবীন্দ্রনাথ, গান্ধী, অন্যান্যরা বুঝতে পারছেন নিহার রঞ্জন রায় কে আমরা খালি নবজাগরণ, কলকাতা কেন্দ্রিক নবজাগরণকে নিয়ে গর্ব করে গিয়েছি, আমরা কিন্তু গ্রামীণ ভারতবর্ষকে উপেক্ষা করে গিয়েছি, গ্রামীণ ইতিহাস, সামাজিক ইতিহাসকে উপেক্ষা করে গিয়েছি। তাই আমরা, আমাদের মধ্যে একটা শিফট দেখা যাচ্ছে, গ্রাম বাংলায় ছড়িয়ে থাকা মণিমুক্ত হারা মণিগুলোকে আমরা আবার সংকলন করব, এই কাজে রবীন্দ্রনাথ নিয়োজিত করেছিলেন ক্ষিতিমোহন সেনকে, এটা আমরা দেখতে পাই। তাই আমার একটা বক্তব্য হচ্ছে, সামাজিক ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে এই সীমাবদ্ধতাটা আমরা দেখতে পাই। গত 7 দশকের ইতিহাস চর্চায় একটা নতুন ধারা উঠে আসে, সেটাকে আমরা বলতে পারি সেটা উপেক্ষিত ছিল ইতিহাস চর্চার ক্ষেত্রে। 70-এর 80-র দশক, 90-এর দশক থেকে আস্তে আস্তে উঠে আসছে, আমাদের উপলব্ধি সামাজিক ইতিহাস চর্চায় উঠে আসছে যে ভারতবর্ষে খালি মোগল সাম্রাজ্যের অবক্ষয় ছিল না, খালি ঔপনিবেশিক শাসনের স্থাপনা ছিল না, ভারতবর্ষের ইতিহাসে অষ্টাদশ এবং ঊনবিংশ শতকে একটা রুরাল রিসার্জেন্স, একটা গ্রামীণ পুনরুজ্জীবন আমরা দেখতে পাই বুল্লে শাহ বা লালন শাহের মতো লোকের মধ্য দিয়ে। সেইটাকে চর্চা করা দরকার, তাহলে সামাজিক ইতিবৃত্ত রচনাটা আমাদের কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। এই যেমন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সামাজিক ইতিহাস এক একজন এক একভাবে দেখেন, সেটা খুব গুরুত্বপূর্ণ সামাজিক ইতিহাস রচনায়। একজন থিওলজিয়ান বা একজন আলিম বা একজন স্বাস্থ্য বিশারদ, হিন্দু স্বাস্থ্য বিশারদ বা অন্যান্য মুসলমান স্বাস্থ্য বিশারদ ইত্যাদি থিওলজিয়ান, সে কিন্তু ইতিহাসকে, সামাজিক ইতিহাসকে একভাবে দেখেন, ঐতিহাসিক আবার একরকম ভাবে দেখেন, অ্যানথ্রোপোলজিস্ট আবার একরকম ভাবে দেখেন, সাহিত্যিক আবার আরেক রকম ভাবে দেখেন, রাজনীতিবিদ আবার আরেক রকম ভাবে দেখেন, একজন কবি এবং দার্শনিক আবার আরেক ভাবে দেখেন। এই দেখার বহুত্বের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু এর মধ্যে একটা সমন্বয় স্থাপন করলে একটা সামগ্রিক ভাবে সামাজিক ইতিবৃত্তটা লেখা যায় বলে নিহার রঞ্জন মনে করলেন। আমি ডেমনস্ট্রেট করছি কিভাবে সমস্যাটা বোঝা যায়। যেমন রাম কাহিনীগুলো একটা সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়েছিল। দক্ষিণ পূর্ব এশিয়া আজকেও আপনারা জানেন গরুর এয়ারলাইন্স রয়েছে ইন্দোনেশিয়া ইত্যাদি, রাম কাহিনীগুলো। কিন্তু রাম কাহিনীগুলো, যেই রাম ভারতবর্ষে যেভাবে রাম রয়েছে সেই রামই কি ছিল? মূল কাহিনীতে হয়তো সেভাবে পরিবর্তন হয়নি, কিন্তু রামের ভাবমূর্তিটা দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার পর কিন্তু তার মধ্যে একটা প্রভিন্সিয়ালাইজেশন হয়, একটা রিজিওনালাইজেশন হয়, এটা খুব আঞ্চলিকীকরণ হয়। এটা খুব স্বাভাবিক, সোশ্যাল সায়েন্টিস্টদের দৃষ্টিতে, সমাজ ইতিহাসে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। রাম কিন্তু নতুন একটা রূপ পরিগ্রহণ করেছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার মাটিতে পা রেখে, এইটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং রাম কাহিনীগুলো রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, কিন্তু সেই রাম কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সাযুজ্য রেখে যেভাবে রামের ভাবমূর্তি তৈরি করে যায় সেই রাম, এটা মনে রাখতে হবে আমাদের। সুতরাং দক্ষিণ পূর্ব এশিয়ায় রাম কাহিনী আছে, কিন্তু তার মধ্যে পুরোপুরি ভারতীয়ত্ব খুঁজতে যাওয়াটা ঠিক হবে না, এটা আমাদের সমাজ ইতিহাস লিখতে গিয়ে নিহার রঞ্জন বলছেন। কারণ তার মধ্যে একটা অটোনমাস জোন আছে, একটা স্বকীয়তা আছে, যেই স্বকীয়তাটা নির্ধারিত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্কৃতির দ্বারা, এটা আমাদের মনে রাখতে হবে, আঞ্চলিক ভাষার দ্বারা, আঞ্চলিক বিশ্বাসের দ্বারা, এই জায়গাটা মনে রাখতে হবে। মোগল পেইন্টিং এর মধ্যে ওই একইভাবে একটা স্বকীয়তা, একটা ভারতীয়ত্ব গড়ে উঠেছিল, যেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সেই জায়গাটা কিন্তু আমরা দেখার চেষ্টা করিনি, যার ফলে আজকে আমাদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, কে ভারতীয় কে ভারতীয় নয় ইত্যাদি। রমেশচন্দ্র মজুমদারও কিন্তু এটা নিয়ে চর্চা করছেন। দেখুন পার্থক্যটা কত ইন্টারেস্টিং। রমেশচন্দ্র মজুমদারও লিখছেন হিন্দু কলোনাইজেশন ইন দ্য ফার ইস্ট। অবশ্যই রমেশচন্দ্র হিন্দু কথাটাকে ব্রড সেন্সে ব্যবহার করছেন, আজকে যেভাবে ব্যবহৃত হয় সেভাবে নয়। হিন্দু বলতে রমেশচন্দ্র ইন্ডিয়াকে বোঝাচ্ছেন, বিবেকানন্দ হিন্দু বলতে ইন্ডিয়াকে বোঝাচ্ছেন। আজকে হিন্দুর ব্যাখ্যা কিন্তু অন্যরকম, চেঞ্জ করে যায়, এটা স্বাভাবিক, বিভিন্ন সময় চেঞ্জ করে যায়, সমাজ ইতিহাস বিদদের এটা দেখতে হয়, মানে খেয়াল রাখতে হয়। রমেশচন্দ্র হিন্দু কলোনাইজেশন ইন দ্য ফার ইস্টে কি বলছেন, তার একটা এজেন্ডা ছিল, তার এজেন্ডা নিহার রঞ্জনের এজেন্ডার থেকে আলাদা। রমেশচন্দ্র ছোটবেলায় ঔপনিবেশিক যুগে বইপত্র পড়ছেন, যেখানে ভারতীয় সভ্যতাকে গালিগালাজ করে ব্রিটিশরা পাঠ্যপুস্তক তৈরি করছে। তার বিরুদ্ধে পরিণত বয়সে রমেশচন্দ্র একটা প্রতিক্রিয়া ব্যক্ত করে গ্রেটার ইন্ডিয়া সোসাইটিতে, যেটাতে রবীন্দ্রনাথ, সুনীতি কুমার ছিলেন, শিবনারায়ণ ছিলেন, তার সঙ্গে যুক্ত হয়ে তার একটা এজেন্ডা রয়েছে ভারতবর্ষকে গ্লোরিফাই করা, কোয়েস্ট ফর ইন্ডিয়াস গোল্ডেন পাস্ট। এটা খারাপ কিছু নয়, এটা ন্যাশনালিজমের সঙ্গে মিলে গিয়েছিল, এটা ন্যাশনালিজমের পার্সপেক্টিভে একটু দেখতে হবে। উনি অ্যাক্টিভিস্ট ছিলেন না নিহার রঞ্জন রায়ের মতো, কিন্তু তাই বলে ন্যাশনালিস্ট মুভমেন্টটাকে পুরোপুরি বিস্তৃত হতে পারেননি, কারণ তিনিও তো একজন সংবেদনশীল সচেতন ঐতিহাসিক, তাই তিনি ভারতবর্ষকে গ্লোরিফাই করছেন।
সুতরাং তিনি ভারতবর্ষের সংস্কৃতিকে একটা ডমিনেন্ট টার্মে ভাবছেন, একটা মানে অত্যন্ত প্রকট একটা ভারতীয়ত্ব, যেটা ডমিনেন্ট, যেটা কর্তৃত্বকারী, সেই দৃষ্টিকোণ থেকে তিনি ভারতের জয়গান করছেন, গ্রেটার ইন্ডিয়া সোসাইটির কথা ভাবছেন। এটার মাধ্যমে তিনি ঔপনিবেশিকতাকে চ্যালেঞ্জ করছেন। এইভাবে জিনিসটাকে দেখতে হবে। তাই তার মধ্যে সমন্বয়ের দিকটা বা আঞ্চলিকতার স্বকীয় বৈশিষ্ট্যগুলো অতটা তার গবেষণায় ফুটে বেরোয়নি, যেটা আমরা নিহার রঞ্জনের মধ্যে পাই। এখানে আমি এই উদাহরণ দিলাম এই কারণে যে সামাজিক ইতিবৃত্তের যে ভাঙা গড়া, সেটা একজন ঐতিহাসিকের কাছে কালো ভেদে একরকম ভাবে উপস্থাপিত হতে পারে। রমেশচন্দ্র জিনিসটাকে একরকম ভাবে দেখতে পারেন, নিহার রঞ্জন রায় ওইভাবেই দেখবেন, এমন কোনো কারণ নেই। এর উত্তর অনেকটা আপনারা খুঁজতে পারেন, দুজনে কি আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে পটভূমিতে ইতিহাস চর্চা করেছেন, তার মধ্যে এর উত্তর কিন্তু নিহিত থাকে। এই কার্যকারণ সম্পর্কের জন্য ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। রমেশচন্দ্র এজেন্ডা ছিল ভারতবর্ষের ঔপনিবেশিকতার সঙ্গে পাশ্চাত্যের ঔপনিবেশিকতাকে তুলনা করে ভারতবর্ষের ঔপনিবেশিকতাকে শ্রেষ্ঠতর প্রমাণ করে পাশ্চাত্যের ঔপনিবেশিকতাকে নিম্নতর প্রমাণ করা, বা তার মানে শ্রেষ্ঠত্ব সম্বন্ধে দাবি মানে প্রশ্ন তুলছিলেন রমেশচন্দ্র। তাই তার বিবরণগুলো, তার বিশ্লেষণগুলো অন্যরকম হয়েছে, নিহার রঞ্জনের মতো ছিল না। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সমাজ ইতিহাস চর্চায় ল্যাঙ্গুয়েজ বা ভাষা খুব গুরুত্বপূর্ণ। কম্পারেটিভ থিওলজির কথা বলেছি, তুলনামূলক ধর্মচর্চা খুব গুরুত্বপূর্ণ। তারাশুকো তুলনামূলক ধর্মচর্চা, ভাষা চর্চা, সংস্কৃত শিখেছিলেন, খালি ফার্সি আরবি জানতেন না, সংস্কৃত চর্চা করেছিলেন, উপনিষদ অনুবাদ করেছেন, আপনারা জানেন, সিরি আকবর সেটাকে বলা হয়। তার ফলে সেই উপনিষদ বিদেশে যাচ্ছেন। এরপরে কি প্রশ্ন উঠবে যে মোগলরা বিদেশীও? মোগলদের মাধ্যমে উপনিষদ বিদেশে গেছে। তারাশুকোর অনুবাদ করা উপনিষদ বিদেশে গেছে। 58টা উপনিষদ তিনি অনুবাদ করেছিলেন, সংস্কৃত ভালো জানতেন। রামমোহনের সময় শিক্ষিত লোকের সংখ্যা অত্যন্ত কম ছিল আমাদের দেশে। রামমোহন সেই সীমাবদ্ধতার মধ্যে 10টা ভাষা চর্চা করেছেন। এটা আমি বলতে চাইছি যে সমাজ ইতিহাস চর্চা করতে গেলে, তার ভাঙা গড়া বুঝতে গেলে ভাষা চর্চা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সুতরাং কোনো ভাষা আমাদের শত্রু নয়। উর্দু ভাষা, ফার্সি ভাষা আমাদের শত্রু কেন হতে যাবে? এটা তো আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের কথা বলেছি, ভালো ফার্সি জানতেন, রামমোহন ভালো ফার্সি জানতেন, তারাশুকো ফার্সি সংস্কৃত জানতেন। ভাষা নিয়ে এই ভেদাভেদ তো তখন ছিল না। সমাজ ইতিহাসে এদের মনে হয়নি যে এইরকম এই ভাষাটা আমার, এই ভাষাটা অন্যের, এটা তাদের মনে হয়নি। তারা নিজেদের সমৃদ্ধ করেছেন ভাষা শিক্ষা করে, সমাজ ইতিহাসকে সমৃদ্ধ করেছেন, সমন্বয় চেতনাকে সমৃদ্ধ করেছেন। এটা গুরুত্বপূর্ণ একটা দিক আমাদের, যেটা মনে রাখতে হবে। গান্ধী কিন্তু, আমি একই আমার বক্তব্যের সমর্থনে বলছি, গান্ধী সমন্বয় চেতনায় অনুসারী ছিলেন, এবং গান্ধী কিন্তু এই জন্য সমাজ ইতিহাসকে বোঝার জন্য উর্দু চর্চা করেছিলেন। খুব কম রাজনীতিবিদই কিন্তু এই পরিশ্রমটা করবেন। গান্ধী ব্যস্ত মানুষ, কিন্তু তিনি 3 বছর ধরে উর্দু শিখছেন, কারণ তিনি হিন্দু মুসলিম সংস্কৃতিকে খুব কাছ থেকে ভালো করে বুঝতে চান। তিনি গুজরাটি জানেন, তিনি হিন্দি জানেন, তিনি উর্দু জানেন, তিনি ইংরেজি জানেন। হ্যাঁ, সুতরাং তিনি হিন্দুস্তানি জানেন, তিনি পার্সিয়ানও জানেন। গান্ধী পার্সিয়ানও শিখেছেন স্কুলে। এটা খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে আলোচনা হয় না। সুতরাং এই ভাষা শেখাটা কিন্তু সামাজিক ইতিহাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথের পরিবারে যেটা আছে, গান্ধীর মধ্যে সেটা ছিল। এই জন্য একই পথ ধরে তারা কবিরের মধ্যে সমন্বয়ী সংস্কৃতি খুঁজে পান, গ্রামীণ ভারতে তারা সমন্বয়ী সংস্কৃতি খুঁজে পান, এই মরমিয়াবাদের মধ্যে তারা সমন্বয়ী সংস্কৃতি খুঁজে পান। এটা গুরুত্বপূর্ণ একটা দিক। সুতরাং স্যার যদুনাথ, এই ভাষার ব্যাপারটা গুরুত্বপূর্ণ। স্যার যদুনাথ বলছেন, আপনি এত ভালো একটা সামাজিক ইতিহাস লিখেছেন, খালি আদি বাংলা সম্বন্ধে লিখবেন, আদি পর্ব সম্বন্ধে, আপনি মধ্য পর্ব সম্বন্ধে লিখবেন না, মধ্যযুগের বাংলা সম্বন্ধে লিখবেন না, আপনি লিখুন। যদুনাথ তাকে উৎসাহ দিচ্ছেন, নিহার রঞ্জন রায়কে। নিহার রঞ্জন দেখুন কত মানে সৎ ঐতিহাসিক, এবং কত মানে ট্রেন্ড এবং বিজ্ঞানসম্মত তার মানে প্রত্যুত্তর, তার প্রতিক্রিয়া কিভাবে তিনি ব্যক্ত করছে ভালো করে দেখুন। তিনি বললেন যে আমার ইচ্ছা ছিল মধ্য পর্বটাও লিখি, বাঙালির ইতিহাস মধ্য পর্ব বা মধ্যযুগটা আমি লিখি, কিন্তু আমি সংস্কৃত বা আনুষঙ্গিক ভাষাগুলো চর্চা করেছিলাম, কিন্তু আমার নানাবিধ ব্যস্ততার মধ্যে আমি তো ফার্সি ভাষা শিখতে পারিনি, তাই আমি মধ্যযুগটা নিয়ে চর্চা করার সময় পাইনি। কিন্তু আমার বোধহয় মধ্যযুগটাও বাঙালির ইতিহাসটা চর্চা করার দরকার ছিল। সেই একটা গ্যাপ আমাদের সামাজিক ইতিহাসের, অভাবটা আমরা আজও বোধ করি, যার ফলে ভুল বোঝাবুঝি কিন্তু সৃষ্টি হলো। যদি তিনি একটা বাঙালির ইতিহাস মধ্য পর্ব লিখে যেতে পারতেন, হয়তো অনেক ভুল বোঝাবুঝি আমরা অতিক্রম করতে পারতাম। কিন্তু যেটা ঘটেনি সেটা নিয়ে তো সামাজিক ইতিহাস আলোচনা করে না, ইতিহাস বড় কঠোর। সুতরাং এই ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা খুব, আমার একটা এখানে বক্তব্য আছে, সামাজিক ইতিহাসকে আমরা কিভাবে দেখবো। মোগল সাম্রাজ্যের যখন অবক্ষয় হলো, সামাজিক ইতিহাসে ভাঙা গড়াটা তখন কিভাবে হচ্ছে। মোগল সাম্রাজ্য যে সমন্বয় প্রয়াসের কথা বলেছি, তারা কিন্তু তখন আর পৃষ্ঠপোষকতা দেওয়ার মতো অবস্থায় নেই। চিত্রকলার আস্তে আস্তে অবসান হয়ে যাচ্ছে। ফোক আর্টিস্টদের ধরে নিয়ে পৃষ্ঠপোষকতা করার মতো অর্থ
আর মোগল রাজসভায় নেই। এই অবস্থায় ব্যাপারটা কি হলো, যখন মোগল রাজপুরুষ যখন আর পৃষ্ঠপোষকতা করতে পারলো না, যখন ব্রিটিশরা রাজ্য শাসনকে দখল করে নিল, মোগলরা আর পৃষ্ঠপোষকতা মতো জায়গায় নেই। আমার বক্তব্য হচ্ছে আপনারা ভেবে দেখুন, গত 7 দশকে গবেষণায় এই জায়গাটাকেও আমরা করেছি। এটার সূত্রটা আমি আগে নির্দেশ করেছি রেনেসাঁস চর্চায় আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়ে। দেখুন, আমি বলতে চেয়েছি লোক কবিরা, বুল্লে শাহ, লালন শাহ ইত্যাদিরা তখন কিন্তু লোক সাহিত্যের মধ্য দিয়ে, লোক গানের মধ্য দিয়ে এই পার্শ্ব ইসলামিক বা ইন্দো পারসিক যে সমন্বয়ী সংস্কৃতিটাকে, এটার মধ্যে ক্লাসিক্যাল জায়গাটাও আছে, সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন, পৃষ্ঠপোষকতা করেছিলেন। লোকজ সংস্কৃতি থেকে এটা পৃষ্ঠপোষকতার প্রয়াস হয়েছে। আমার বক্তব্যের সমর্থনে আমি একটা মাইজ ভান্ডারী গানের কথা উল্লেখ করব, বাংলার বিখ্যাত মাইজ ভান্ডারী গান, যেটাকে বাদ দিলে চট্টগ্রামের সামাজিক ইতিবৃত্তকে বোঝা যাবে না। সেই মাইজ ভান্ডারী গানের একটা লাইন আমি বলছি, দেখুন কিভাবে পারসিক ইসলামীয় সংস্কৃতিকে বাঁচিয়ে, সমন্বয়ী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রয়াস সাধারণ মানুষ, লোক কবি করে গেছে। যখন মোগল পৃষ্ঠপোষকতা আর নেই, যখন রামমোহন গ্রামে যাবেন না, সেই সময় কিন্তু এই প্রয়াসটা চলে এসেছে। রবীন্দ্রনাথ অবশ্য পরে ভুল বুঝতে পেরে গ্রামের সঙ্গে যোগসূত্র স্থাপন করছেন, সেটা আমরা জানি, আমি উল্লেখ করেছি আগে। সেই মাইজ ভান্ডারী গান বলছে, জালালি জামালি খেলা খেলছে বসে মালিক মাওলা লুকাইয়া রই। দেখুন, জামাল জালাল আমি ব্যাখ্যা করার সময় আমার নেই, আমার সময় শেষ হয়ে আসছে। জালাল জামাল এগুলো পারসিক বা আরবি ভাষার শব্দ। ডিভাইন ম্যাজেস্টি, ডিভাইন গ্লোরি, এইসব কথাগুলো বলে এখানে। সেই শব্দগুলো কিন্তু বেঁচে থাকছে লোকজ সংস্কৃতির মধ্য দিয়ে। আমি এই পারসিক ইসলামিক সংস্কৃতির বা ইন্দো পারসিক সংস্কৃতির সমন্বয়ী মানবিক দিকের কথা বলেছি, যেগুলো বেঁচিয়ে রাখার সামাজিক ক্ষেত্রে প্রয়াস কিন্তু লোককবিরা করে গেছেন। আমরা লোককবিদের সেভাবে কিন্তু সাধুবাদ দেইনি। সেইটা আমাদের সামাজিক ইতিহাস চর্চায় একটা বিরাট শূন্যতা। হয়তো পরবর্তী গবেষণায় আমরা সেই শূন্যস্থান পূরণ করতে পারবো। গত 7 দশকে এটা আমরা করতে পারিনি। এখানে নিহাররঞ্জন একটা সুন্দর কথা বলেছিলেন। দুঃখজনক ভাবে আমি বিভিন্ন ঐতিহাসিকদের সাথে আমার ডিবেট হয়েছে। কোন ঐতিহাসিক বাম ভাবাপন্ন, কোন ঐতিহাসিক কংগ্রেসের রাজনীতিতে বিশ্বাস করেন। তাদের মধ্যে সবার মধ্যে আমি দুটো আলোচনার সুবিধার জন্য দুটো দিক আমি দেখেছি, কি বামপন্থী কি কংগ্রেস ভাবাপন্ন ঐতিহাসিকদের মধ্যে। আমার দুঃখ লেগেছে। একটা বিরাট অংশের ঐতিহাসিক বলেছেন ধর্ম চর্চা করে লাভ নেই, ধর্ম যদি ঐতিহাসিকরা চর্চা করেন মানুষ আরো বিভ্রান্তির শিকার হবে। এটা ভুল ধারণা। এই ভুল ধারণার সাথে গান্ধী বুঝতে পেরেছিলেন, ভাই গিরিশচন্দ্র সেন বুঝতে পেরেছিলেন, কেশবচন্দ্র সেন বুঝতে পেরেছিলেন, রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন, ক্ষিতিমোহন সেন বুঝতে পেরেছিলেন, নিহাররঞ্জন রায় বুঝতে পেরেছিলেন। আমরা বুঝতে পারিনি বলে আজকে আমাদের দান দিতে হয়েছে। আমরা তুলনামূলক ধর্ম চর্চার দিকে এগোইনি, সমন্বয়ী ধর্ম চর্চার দিকে এগোইনি, তাই ধর্ম আজকে বারে বারে হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে। কিন্তু খুব ট্রেইনড হিস্টোরিয়ানদের হাতে যদি ধর্ম চর্চাকে করতে দিতেন, তাহলে হয়তো এই দুর্দশা হতো না। যদি আপনি হাতুড়ে ডাক্তারকে দিয়ে চিকিৎসা করান, ফলাফল কি হতে পারে আপনি জানেন। আপনি হাতুড়ে ঐতিহাসিকের হাতে যদি ইতিহাস চর্চাকে ছেড়ে দেন, সেই একই ফলাফল হবে। আমরা সামাজিক ইতিহাসে সেরকম একটা সমস্যার সম্মুখীন হয়ে আজকে দাঁড়িয়ে আছি। তাই মিথ ইতিহাস নয়, এটা ক্ষিতিমোহন সেন জানতেন। কিন্তু ক্ষিতিমোহন সেন কি অদ্ভুত কথা বলছেন, দেখুন সুন্দর কথা বলছেন। মিথ ইতিহাস নয় আমি জানি, কিন্তু মিথকে চর্চা করতে হবে ঐতিহাসিকদের। কারণ মিথের মধ্যে সমসাময়িক ইতিহাস, সমসাময়িক সমাজ ইতিহাসের ওঠা পড়া, উত্থান পতন, ভাঙা গড়া লুকিয়ে থাকে। সেটা খুঁজে বার করার দায়বদ্ধতা ঐতিহাসিকের। সুতরাং মিথকে আলোচনা করব না, ধর্মকে আলোচনা করব না, তুলনামূলক ধর্ম চর্চা করব না, এগুলো বললে কিন্তু ঐতিহাসিক জিনিসগুলো অন্যের হাতে ছেড়ে দেবেন, হাতুড়ে ঐতিহাসিকদের হাতে ছেড়ে দেবেন। এটা সমস্যার সম্মুখীন আমরা আজকে হয়ে দাঁড়িয়ে আছি। আমি আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি। এইভাবে সমসাময়িক সমাজে একটা ধ্রুপদী সংস্কৃতি, ধ্রুপদী ধর্মের সঙ্গে আঞ্চলিক বা লোক ধর্মের একটা দ্বন্দ্ব চলতে থাকে। এই দ্বন্দ্বের প্রেক্ষাপটে সামাজিক ইতিহাসের ভাঙা গড়া, ওঠা পড়া আমাদের চর্চা করতে হবে। এই দ্বন্দ্ব বিচ্ছুরিত হয় সমাজের উত্থান পতনের মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ সব আলোচনা আজকে হবে না, ছোট দু একটা আলোচনা দিয়ে আলোচনা শেষ করব। আমরা ডেমনস্ট্রেট করার চেষ্টা করব এই লোকায়ত সাহিত্যগুলোকে চর্চা করে কিভাবে ভারতবর্ষের ইতিহাস, সামাজিক ইতিহাস আমরা পুনর্নির্মাণ করতে পারি, যেটা নিহাররঞ্জনের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি একটা ডেমনস্ট্রেট করছি। যদিও জায়গাটা, মেটেরিয়ালটা আমি চয়ন করেছি, সেটা হচ্ছে একটা জারি গান। সেটা হচ্ছে কুলসুমের মেজবানি। কুলসুম হযরত মুহাম্মদের একজন কন্যা ছিলেন। এখানে লোক কবি কুলসুমকে নতুন ভাবে বাংলার উপযোগী করে আঁকছেন। বাংলায় কোনোদিন কুলসুম আসেননি, বিবি ফাতিমাও বাংলায় কোনোদিন আসেননি, কিন্তু ফাতিমা এবং কুলসুমকে লোক কবি বাঙালির মতো করে মানে আঁকছেন। খুব ইন্টারেস্টিং। এই গানটা কুলসুমের মেজবানি, মেজবানি বাংলায় জেড এর উচ্চারণ হয় না, মেজবানি হবে। মেজবানি ফার্সি শব্দ, মানে হসপিটালিটি, আতিথেয়তা। সুতরাং কুলসুমের মেজবানির মধ্য দিয়ে
আমরা গানটাকে আমরা এই ঐতিহাসিকরা একেবারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, কারণ আমরা বলেছি আগে স্টার্ন এবং আনডিনাইবল সোর্সেস অফ হিস্ট্রির মাধ্যমে ইতিহাস চর্চা হয়েছে। এই ধরনের অগতানুগতিক উপাদান যেগুলোকে আর্কাইভস এর বাইরে পাওয়া যায়, বিয়ন্ড আর্কাইভস আমাদের স্লোগান হবে সামাজিক ইতিহাস চর্চার ভাঙা গড়া বুঝতে গেলে। বিয়ন্ড আর্কাইভস, আর্কাইভস কে অতিক্রম করে যেতে হবে, নিজের আর্কাইভস নিজেকেই তৈরি করতে হবে। সুতরাং এই আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন অনেক লোক সংস্কৃতির বই টইগুলো, পুরোনো বই দেখে কালার দেখে বুঝতে পাচ্ছেন সংগ্রহ করা আছে। নিজের আর্কাইভ নিজেকে তৈরি করতে হবে, নাহলে খালি ওই সরকারি মহাবেশখানায় সব ইতিহাস লুকিয়ে থাকে না, সব ইতিহাসকে আপনি পাবেন না, তাহলে আপনি সমাজকে ঠিকভাবে বুঝতে পারবেন না। নিহারঞ্জনের এই নির্দেশ ফলো করে আমরা এগিয়ে যাচ্ছি। সেইখানে আমরা কি দেখবো এই গানটার মধ্যে? বাংলার সমাজে আশরাফ এবং আজলাফের দ্বন্দ্ব, বাংলার সমাজে অর্থবান এবং দরিদ্র মানুষের মধ্যে দ্বন্দ্ব, বাংলার সমাজে প্রতীককে কিভাবে ব্যবহার করা হয়, প্রতীককে ব্যবহারের মধ্য দিয়ে কিভাবে একটা সার্বজনীন ধর্মীয় প্রতীকের সঙ্গে আঞ্চলিক ধর্মীয় প্রতীকের একটা দ্বন্দ্ব, কিভাবে সামাজিক দ্বন্দ্ব সামাজিক ওঠাপড়াকে নিয়ন্ত্রণ করে, সেই আলোচনা এই গানটার মধ্যে আমরা পাবো। এটা ঐতিহাসিকের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গান। এই গানটা ইতিহাস নয়, আমি কখনো বলছি না এই গানটা হিস্টোরিক, কিন্তু সমসাময়িক ইতিহাস, সমাজ ইতিহাস বিচ্ছুরিত হয়েছে এই গানের মধ্য দিয়ে। যেমন কতগুলো সিম্বল আছে, আমি ডিটেলে যেতে পারছি না। পাক পঞ্জতনের একটা কনসেপ্ট আছে। 5 নম্বরটা হিন্দুদের কাছেও খুব প্রিয়, শিখদের কাছেও খুব প্রিয়, অর্থাৎ উপমহাদেশে খুব প্রিয়। এখানে দেখুন মুসলিম লোক কবি এই 5 সংখ্যাটাকে একটা জাস্টিফাই করছে, বৈধকরণ করছে। পাক পঞ্জতনের কনসেপ্টটা এই কনটেক্সটে জনপ্রিয় করে 5 সংখ্যাটার সঙ্গে একটা সাযুজ্য রক্ষার চেষ্টা করেছে। এখানে লোকাল পীর মাদারের কথা আছে। গঙ্গা, কখনো গঙ্গার কথা কোরআনে নেই, গঙ্গা তো হেজাজে নয়, গঙ্গা তো এখানে উপমহাদেশে, কিন্তু গঙ্গাকে আত্মীকরণ করা হয়েছে, সদৃশ্যকরণ করা হয়েছে এই গানে। কিভাবে দেখুন সমন্বয় হচ্ছে, পীর মাদার আছে, বিবি ফাতিমা আছে, কুলসুম আছে, হযরত মোহাম্মদ আছে, হাসান হুসেন আছে, আলী আছে, ফাতিমা আছে এবং গঙ্গাও আছে। জাকাতের কথা আছে, মা বরকত বা বিবি ফাতিমা আছে, এবং একটা কর্তৃত্বের প্রতীক হিসেবে তেলেসমাতি বা সুপারন্যাচারাল পাওয়ার বা ফকিরি তত্ত্বের কথা আছে, যেখানে যোগ এবং বৌদ্ধ তন্ত্রের সঙ্গে মিলেমিশে একটা নতুন কনসেপ্ট তৈরি হয়েছে, একটা সমন্বয়ী লোকজ সংস্কৃতি গড়ে উঠেছে। এভাবে সাধারণ বাঙালির আত্মপরিচয়ের অন্বেষণের সঙ্গে এই গানটা যুক্ত হয়ে গিয়েছিল। আমরা সামাজিক ইতিহাসের উত্থান পতন এই ধরনের গানগুলোকে বাদ দিয়ে কিভাবে রচনা করব? আর্কাইভসে তো খালি এলিটদের কথা থাকে। সুতরাং এই জায়গাটা দিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলতে পারি। আমরা নিহারঞ্জনের মডেলটাকে ফলো করে কি পেলাম, আমরা কনক্লুশনে চলে এসেছি। একতারা ব্যবহার করে বাউলরা। একতারাটাকে খালি দেখিয়ে আপনি একটা ছবি তুলে দেখিয়ে দিয়ে দেওয়াটা ঐতিহাসিকের কাজ নয়। একতারাটার একটা আক্ষরিক সংজ্ঞা নিরূপণ করাটা ঐতিহাসিকের কাজ নয়। একতারার একটা সিম্বলিক মেসেজ আছে, একটা প্রতীকী মেসেজ বার্তা আছে, সেটাকে অনুধাবন করা সমাজ ঐতিহাসিকের দরকার, সেটা খুব গুরুত্বপূর্ণ। একতারার মাধ্যমে সাধারণ মানুষ যারা আত্মপরিচয়ের অন্বেষণ যাদের জারি রয়েছে, তারা কিন্তু এই সময় একতারার মাধ্যমে আশরাফ সংস্কৃতিকে কিছুটা চ্যালেঞ্জ জানাচ্ছে। এটা সাধারণ মানুষ একটা আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় খুঁজে পাচ্ছে একতারার মধ্য দিয়ে। কারণ আশরাফ মানুষ আমরা জানি, আশরাফরা এক সময় মোগল রাজসভায় সঙ্গীত চর্চা করেছে। তাদের সঙ্গীতের যে যন্ত্রপাতিগুলো অত্যন্ত দামি, প্রশিক্ষণটাও অত্যন্ত মানে এক্সপেন্সিভ, ব্যয়বহুল। এটা সাধারণ মানুষের তো সম্ভব নয়, জারি গায়ক বা বাউল গায়কের পক্ষে সম্ভব নয়। তাই তাদের প্রতীক হয়ে উঠেছে একতারা, যেটা তৈরি করতে বেশি পয়সা লাগে না, যেটা বহন করতে অনেকগুলো লোক লাগে না, বা ব্যয়বহুল নয় এটাকে বহন করে বেড়ানোটা। একজন লোক এটা অনায়াসে ক্যারি করতে পারে। এবং এই একতারার মধ্য দিয়ে তারা যেন একটা চ্যালেঞ্জ দিয়েছে। এই গান বাজনার মাধ্যমে কিন্তু একটা হেগেমনিক অর্থোডক্সি বা কর্তৃত্বপরায়ণ রক্ষণশীলতাকে একটা চ্যালেঞ্জ জানানো যায়, যে বিভিন্ন ধর্মের মধ্যে দেখবেন যারা অত্যন্ত রক্ষণশীল তারা গান বাজনা পছন্দ করে না। এটা আমি আর ডিটেলে যাচ্ছি না, আপনারা বোঝেন। সুতরাং একতারার মাধ্যমে সেই হেগেমনিক অর্থোডক্সিকে চ্যালেঞ্জ জানানো, একতারার মাধ্যমে মানুষের সমন্বয়ের গান গাওয়া, একতারার মাধ্যমে আশরাফকে একটা চ্যালেঞ্জ জানাচ্ছে। সাধারণ মানুষের যে সাংস্কৃতিক যে একটা সৃজনশীলতা, তার বিচ্ছুরণকে বৈধতা দিচ্ছে এই একতারা। এইভাবে সামাজিক ইতিহাসের ভাঙা গড়ার মধ্য দিয়ে, চ্যালেঞ্জের মধ্য দিয়ে, আত্মপরিচয়ের অন্বেষণের মধ্য দিয়ে এই একতারা সংশ্লিষ্ট হয়ে গিয়েছিল। এটা আমাদের মনে রাখতে হবে। সামাজিক ইতিহাস চর্চায় গত 7 দশকে আমরা আরেকটা জিনিস দেখেছি, যে একটা তার আগের দিকে স্বাধীনতার ঠিক পরপরই একটা প্রবণতা ছিল জটিলতাগুলোকে পরিহার করা।
জটিলতাগুলোকে আলাপ আলোচনার মধ্যে না আসা সামাজিক ইতিহাস। তার কারণ আমরা বুঝতে পারি দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে দেশ ভাগ হয়েছে, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, নেশন বিল্ডিং প্রসেস বা জাতি গঠন প্রক্রিয়া ক্রিয়াশীল আছে। এই সময় লোকে আর বিতর্কে যেতে চাইছেন না, তাই খুব জটিল জিনিসগুলোকে আর বিতর্কিত জিনিসগুলোকে আর আনতে চাইছেন না। কিন্তু 70-এর দশক থেকে 80-র দশক থেকে যখন আবার কিছুটা আত্মবিশ্বাস সঞ্চয় করলো ভারতবর্ষের মানুষ এবং ওই বুদ্ধিজীবীরা, তখন কিন্তু এই জটিলতাগুলো সমাজ ইতিহাস আলোচনায় আবার চলে আসতে থাকলো, যেটা খুব গুরুত্বপূর্ণ। সেই সময় প্রভিন্সিয়াল ইমেজের সঙ্গে ইউনিভার্সাল ইমেজের একটা দ্বন্দ্ব তৈরি হলো। মনে রাখবেন, মুর্শিদ একটা প্রভিন্সিয়াল ইমেজ, কিন্তু অনেক ইউনিভার্সাল ইমেজ আছে আবার ইসলামের। হযরত মোহাম্মদ একটা ইউনিভার্সাল ইমেজ, কিন্তু হযরত মোহাম্মদ ক্যান বি প্রভিন্সিয়ালাইজড। যেমন ভাবে রাম প্রভিন্সিয়ালাইজড হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, হযরত মোহাম্মদ ক্যান বি প্রভিন্সিয়ালাইজড কবি কল্পনায়, লোক কবির কল্পনায়। তাই তিনি সুজন কান্ডারি হয়ে গেছেন, কারণ বাংলায় তো আর মরুভূমি নেই, বাংলায় তো তিনি মীরে কারোয়া হবেন না, ক্যারাভ্যান লিডার হবেন না, তাই না? তিনি উট চালাবেন না, বাংলায় মরুভূমি নেই, তিনি বাংলায় সুজন কান্ডারি হতে পারেন। এভাবে লোককবির সৃজনাত্মক কল্পনায় নতুন করে কিন্তু আমরা দেখতে পাই সর্বজনীনের সঙ্গে আঞ্চলিকতার প্রতীকের একটা দ্বন্দ্ব, যেটা গুরুত্বপূর্ণ, যেটাকে বাদ দিলে সমাজ ইতিহাসের ওঠাপড়া আমরা বুঝতে পারি না। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যেমন আপনারা যদি জংনামা পুঁথিগুলো দেখেন, জংনামা পুঁথিগুলোতে আপনারা দেখবেন যে এখানে হয়তো মুসলমান বীর রয়েছে, আমির হামজা রয়েছে, এখানে আলী থাকতে পারে, হাসান হুসেন থাকতে পারে, কিন্তু এদের মডেল কিন্তু মধ্য এশিয়া থেকে সবসময় আসছে না। এই বীরদের, মুসলমান বীরদের অনেকটা যেন ভীম এবং অর্জুনের মতো করে ভাবা হচ্ছে। কারণ পাশাপাশি একটা হিন্দু এপিকের পাশাপাশি জংনামাগুলো একটা এপিক রোল প্লে করছে মুসলিম সমাজের মধ্যে। সাধারণ মুসলিম মানুষে যারা পড়তে পারে না, কিন্তু জংনামার এই পাঁচালীগুলো শুনতে পারে, তাদের মধ্য দিয়ে কিন্তু একটা ওরাল ট্রান্সমিশনের মাধ্যমে হিরোর যে কল্পনা, এই যেন ভীম অর্জুনের কাউন্টার পার্ট হিসেবেই বাংলার মাটিতে অবতীর্ণ হচ্ছেন আলী, আমির হামজা, হাসান হুসেন ইত্যাদি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটার মধ্য দিয়ে সার্বজনীনের সঙ্গে আঞ্চলিকতার একটা দ্বন্দ্ব চলতে থাকে। প্রভিন্সিয়ালাইজিং ইমেজ, এই প্রভিন্সিয়ালাইজেশনের মধ্য দিয়ে সাধারণ মানুষের আত্মপরিচয়ের যে প্রয়াস, সেটা জাগরুক থাকে। এই সমাজ ইতিহাস কিন্তু আমাদের এটা দেখিয়ে দেয়। সুতরাং এখানে মোগল পেন্টিং এর কথা আবার মনে পড়ে। মোগল চিত্রশালায় আমরা দেখতে পাই সেখানে ভারতীয়ত্ব, স্বকীয়তা চলে আসছে। খালি ভারতীয় আর্টিস্টরা সেখানে যে যাচ্ছেন তেমন নয়, এখানে নরকাসুর বধ, কৃষ্ণ নরকাসুর বধ করছেন, সেটাও মোগল অ্যাটেলিয়ারে জায়গা পেয়ে গেছে। এই ভারতীয়ত্ব এখানে কিন্তু বিচ্ছুরিত হচ্ছে। এরপরে কি আপনি মোগলদের ফরেনার বলবেন? ভালো করে ভেবে দেখুন। আমরা উপসংহারে চলে যাচ্ছি। অর্থাৎ আমরা আগে উল্লেখ করেছি যে আমাদের আলোচনায় থিওলজিক্যাল ডিসকোর্স বা তুলনামূলক ধর্মচর্চাকে আমরা গুরুত্ব দেইনি। ভারতবর্ষের ভালো করে তাকিয়ে দেখুন যে মাত্র 3টে প্রতিষ্ঠান আছে বা 4টে প্রতিষ্ঠান আছে যারা ফুল ফ্লেজেড একটা কোর্স অফার করে তুলনামূলক ধর্মচর্চা। এটা দুঃখজনক। সুইডেনের পপুলেশন কলকাতার থেকে কম, সুইডেনে অন্তত 30টা ফুল ফ্লেজেড ডিপার্টমেন্ট আছে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা তুলনামূলক ধর্মচর্চা করে। অথচ ভারতবর্ষ অন্তত 4টে ধর্মের, মেজর ধর্মের উৎপত্তিস্থল বাংলা, এই ভারতবর্ষ, কিন্তু আমরা কিন্তু তুলনামূলক ধর্মচর্চার গুরুত্ব বুঝিনি। এভাবে সামাজিক ইতিহাস চর্চায় আমাদের একটা বড় গ্যাপ থেকে গেছে। তাই জন্য এই ধর্মটাকে বিভিন্ন লোক কিন্তু হাইজ্যাক করার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জটিলতা আমরা ত্যাগ করেছি আমাদের সামাজিক ইতিহাস চর্চায়, যেটা এখন ফিরে ফিরে আসছে গত 7 দশকে, বিশেষ করে গত 3-4 দশকে আমরা এটার গুরুত্ব উপলব্ধি করেছি। সেটা হয়তো কিছু সামাজিক বিতর্কে জন্ম দিতে পারে, কিন্তু বিতর্ক থাক না, বিভিন্ন মানুষ তো এক কণ্ঠস্বরে কথা বলে না। তাই বলে কি আমরা অতীতকে একটু বিশ্লেষণী দৃষ্টিভঙ্গিতে দেখবো না? যেমন যারা স্বাধীনতা আন্দোলনের বা ন্যাশনালিজম বা মার্কসিয়ান ফিলোসফির দ্বারা প্রভাবিত হয়েছিলেন, ঐতিহাসিক, আমি নামে যাচ্ছি না, সময় নেই, শেষ করছি এখনই, যে তারা কিন্তু হারমোনাইজিং ফোর্স বা সমন্বয়কারী প্রতীকগুলোকে জোর দিয়ে ইতিহাস চর্চা করেছেন। যেমন ভক্তি আন্দোলন, সুফি আন্দোলনকে তারা যখন উপস্থাপন করেছেন, তখন তাদের একটা সমন্বয়ী সিনক্রেটিস্টিক বা সমন্বয়ী একটা ফোর্স হিসেবে তারা দেখার চেষ্টা করেছেন। কিন্তু সবসময় তো তারা সমন্বয়ের বার্তা বহন করেনি। তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক ধর্মীয় চেতনাও কোনো কোনো সময় কাজ করেছে। একই সিলসিলার মধ্যে কোনো কোনো সুফি হয়তো সমন্বয়ী, কোনো কোনো সুফি সমন্বয় ধর্মী নাও হতে পারে। এটা খুব স্বাভাবিক। সুতরাং সবাই একটা প্রতিষ্ঠানের মধ্যে এক কণ্ঠস্বরে কথা বলে না, একটা রাজনৈতিক দলের মধ্যে সবাই এক কণ্ঠস্বরে কথা বলে না। হ্যাঁ, তার মধ্যে একটা সফট, একটা হার্ড লাইনার, সফট লাইনার, এরকম ভাগ থাকে। সুতরাং এই জায়গাগুলো একটা খুব স্বাভাবিকভাবেই সমাজ ইতিহাসের ক্ষেত্রে আমরা এই কম্পিটিটিভ স্পিরিচুয়ালিটির জায়গাটাকে উপেক্ষা করে গেছি। যেমন ধরুন, কেউ আমি আলোচনার মধ্যে যাচ্ছি না, পরবর্তীকালে আলোচনা হলে কেউ যদি প্রশ্ন করেন তখন আমি উত্তর দিতে প্রলুব্ধ থাকবো।
যে এই ধরনের টার্ম ব্যবহার হচ্ছে, এই টার্ম গুলো মধ্যযুগের বাংলা সাহিত্যে দেখা যাচ্ছে। নবী বংশে যখন লিখছেন সৈয়দ সুলতান, প্রভু, নিরঞ্জন ইত্যাদি, এটা কি তিনি সমন্বয় করার জন্য লিখছেন? কিছু কিছু ঐতিহাসিক বলছেন, সমাজ ঐতিহাসিক বলছেন, বা অন্যান্য সোশ্যাল সায়েন্টিস্ট যারা ফিলোসফি নিয়ে চর্চা করেন, রিলিজিয়ন নিয়ে চর্চা করেন, তারা বলছেন সবসময় সমন্বয়ের কথা বলছেন তা নয়, এটা একটা মেকানিজম হতে পারে। কারণ এই টার্ম গুলো তৎকালীন মানুষ বুঝতে পারে, তাই এই তৎসম শব্দগুলো ব্যবহার করলে একটা মেসেজ কনভে করতে সুবিধা হয়, তাই জন্য এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। সব সময় যে একটা সমন্বয়ের জন্য এটা করা হচ্ছে এটা এমন নয়। এইভাবে মার্কসিস্ট এবং ন্যাশনালিস্ট হিস্টোরিয়ানদের যে ব্যাখ্যা, অতীত ব্যাখ্যা, সেটা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ে সমাজ ইতিহাস চর্চার ক্ষেত্রে। সেটা আমরা কিন্তু গত 7 দশকে, বিশেষ করে গত 3-4 দশক ধরে আমরা এটা লক্ষ্য করছি। আমি আরেকটা উদাহরণ দেবো। ঐতিহাসিকরা, বিশেষ করে ভারতীয় ঐতিহাসিকরা এই ধরনের টার্ম গুলোকে, জিওলজিকে গুরুত্ব দেননি, তাতে কিছু সমস্যা হয়েছে। যেমন ধরুন নূর মোহাম্মদ কথাটা বাউল গায়করা, জারি গায়করা, মাইজ ভান্ডারী গায়করা ব্যবহার করেন। এটা ঐতিহাসিকরা আলোচনার বিষয়বস্তু মনে করেননি। দুঃখজনক, এটা বিষয়বস্তু মনে করার কথা ছিল, কারণ এটার ঐতিহাসিক ব্যাখ্যা সম্ভব। কারণ নূর মোহাম্মদ থেকে ব্যাখ্যা করে খ্রিস্টান মিশনারিদের যে ধর্ম প্রচার, সেটাকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করেছে বাউল বা জারি গায়করা। কারণ নূর মোহাম্মদ আলটিমেটলি হচ্ছে একটা কর্তৃত্বের, একটা বৈধতার প্রতীক, হ্যাঁ, একটা অ্যান্টিকুইটির প্রতীক। অর্থাৎ আমি আরো প্রাচীন, সুতরাং আমি আরো বেশি অরিজিনাল। এইভাবে বিভিন্ন ধর্মের মধ্যে একটা প্রতিযোগিতা কাজ করেছে। ইসলামের সঙ্গে খ্রিস্টানিটির একটা দ্বন্দ্ব চলেছে। আপনারা জানেন নদিয়াতে খ্রিস্টান মিশনারিরাও প্রচার করেছে। আবার নদিয়া লোককবিদের জন্য খুব বিখ্যাত, এখনো বিখ্যাত, সেটা আপনারা জানেন। মুশারফ হোসেনও নদিয়া অনেকদিন কাটিয়েছেন। সুতরাং এই সমন্বয়ী দৃষ্টিভঙ্গিটা নদিয়াতেও গড়ে উঠেছে। বৃহৎ নদিয়ার সঙ্গে কুষ্টিয়ার একটা যোগ ছিল, যেখানে লালন হচ্ছে কুষ্টিয়ার লোক। এইভাবে এই যোগসূত্রগুলো কিন্তু একটা কনভার্জিং পয়েন্ট আছে, একটা বিন্দুতে মিলিত হওয়ার একটা ঘটনা আছে। সুতরাং আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম আমাদের আলোচনায়, আমরা কনক্লুশনে এসেছি যে থিওলজি, অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, লিটারেচার, এগুলো আমাদের দরকার। এই সমস্ত একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, বিভিন্ন বিষয়কে কাজে লাগিয়ে আমাদের সামাজিক ওঠা পড়াটাকে বুঝতে হবে, ভাঙা গড়াটাকে বুঝতে হবে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে। নাহলে আমরা টোটাল হিস্ট্রি, যেটা কথা আগে বলেছি, সামগ্রিক হিস্ট্রি, যেটা কথা আনাল স্কুল বলেছে, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমরা কিন্তু তাহলে ইতিহাসকে অন্যের হাতে ছেড়ে দেবো। এটা ফলাফল কি হতে পারে আমরা বোধহয় এখন অনুমান করতে পারি। যেমন ঐতিহাসিক প্রশ্ন করবেন যে ইতিহাস চর্চার ক্ষেত্রে সাহিত্যের ভূমিকাটা কোথায়। আজকে সৈফুল্লাহ এবং রেজাউল করিম সাহেব আছেন, তাদের সঙ্গে আমি একমত যে সাহিত্যকে বাদ দিয়ে আমরা ইতিহাস চর্চা করতে পারি না। আমরা গৌরকিশোর ঘোষের প্রেম নেইকে বাদ দিয়ে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালিজম বা সেপারেটিজম 1930-এর বাংলার সামাজিক ইতিহাসে কিভাবে এসছে একজন ঐতিহাসিক অত ভালোভাবে বলতে পারেন না। কিন্তু গৌরকিশোর ঘোষ একজন অ্যানথ্রোপোলজিস্টের মতো ফিল্ড ওয়ার্ক করেছেন, তিনি সাংবাদিক হলেও তিনি একটা ফিল্ড ওয়ার্ক করেছেন, জেলেদের মধ্যে গিয়ে ছিলেন তিনি। সুতরাং তিনি লাইফটা জানেন। 2 মাস জেলেদের মধ্যে গিয়েছিলেন, প্রেম নেই উপন্যাসটা লিখছেন। যখন উপন্যাসটা লিখতেন আমাদের বাড়িতে আসতেন, আমি স্কুলে যেতাম তখন, এটা খুব ভালো লেগেছিল, তখন আলোচনা হতো আমাদের বাড়িতে। সুতরাং ইন্ডিভিজুয়ালিজম, সেপারেটিজম চর্চা বুঝতে গেলে আমাদের কিন্তু সামাজিক ইতিহাসে কিভাবে এগুলো ঢুকলো, প্রেম নেই পড়তে হবে। আমরা যদি ল্যান্ড ডিসপিউট গুলো সামাজিক ইতিহাসের ওঠাপড়াকে কিভাবে নিয়ন্ত্রণ করেছে বুঝতে চাই, আমরা যদি ইসলামীকরণ প্রক্রিয়াটা কিভাবে এসেছিল বুঝতে চাই, আমরা যদি কিভাবে আশরাফ সম্প্রদায়ের সামনে ক্রাইসিস এসেছিল সমাজে সেটা বুঝতে চাই, তাহলে আমাদের কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসটা তুলে নিতে হবে। তাহলে সামাজিক ইতিহাসের ভাঙা গড়া আমরা বুঝতে পারবো না। এখন অনেকে আমাদের প্রশ্ন করেছেন, আমি শেষে চলে এসেছি, কয়েক সেকেন্ডের মধ্যে শেষ করছি। অনেকে প্রশ্ন করেন, আচ্ছা বাউল গান, যেই বিতর্কের কথা আমি আগে বলেছি, যে সিনক্রেটিজম অর কম্পিটিটিভ স্পিরিচুয়ালিটি, অর্থাৎ সমন্বয়বাদ না প্রতিযোগিতামূলক ধর্মীয় চেতনা, দুটোই ছিল। একটা ছিল মানে আরেকটা ছিল না এমন নয়, দুটোই ছিল, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। এই জটিলতাকে নিয়ে ইতিহাস চর্চা করার মধ্যেই সামাজিক ইতিহাস চর্চার আনন্দ এবং তার সাফল্য এবং সার্থকতা। সুতরাং আমাকে একজন প্রশ্ন করলেন, ব্রিটিশ ঐতিহাসিক, খুব সুন্দর প্রশ্ন করলেন, তুমি বাউল গানগুলোকে খালি ব্যবহার করছো সমন্বয় হিসাবে, কিন্তু সমসাময়িক সমাজে তো একটা ইসলামিকীকরণ, ধর্মীয় পুনরুজ্জীবন বা ইসলামিকীকরণ হচ্ছিল। বাউল গান তো একটা ভালো সাহিত্য, উন্নত উৎকৃষ্ট একটা সাহিত্য গ্রাম বাংলার, সেটা কি কখনোই ইসলামীকরণকে প্রতিফলিত করেনি? নিশ্চয়ই একটা উন্নত সাহিত্য সমসাময়িক ঐতিহাসিক ঘটনাকে বিচ্ছুরিত করবে, প্রতিফলিত করবে, যেটা নিহার রঞ্জন রায় বলছেন, আমরা সেটা স্বীকার করছি। সেরকম একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। ফুলবাস উদ্দিন এবং নাসর উদ্দিনের যে পদাবলী, বাউল গান, অল্প আলোচিত বাউল গায়ক তারা, লালন শাহ বা দুদ্দু শাহ মতো তারা আলোচিত নন, কিন্তু তাদের কথা আলোচনা না করলে
গ্রাম বাংলার ইতিহাসের টানাপোড়েন, সামাজিক ইতিহাসের ভাঙা গড়া আমরা বুঝতে পারবো না। দেখুন, ফুলবাসউদ্দিন এবং নাসিরউদ্দিন অন্য সময় তারা অন্য কথা বলেছেন, সমন্বয়ের কথা বলেছেন, কিন্তু কোনো কোনো পরিস্থিতি ভেদে তারাই কিন্তু অন্য কণ্ঠস্বরে কথা বলতে পারেন। সেরকম একটা উদ্ধৃতি দিয়ে আমি সামাজিক ইতিহাসে ভাঙা গড়ায় আমার বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার ভাগাভাগি করে আমার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে বাংলাদেশের জংলা, এটা নাসিরউদ্দিন ও ফুলবাসউদ্দিনের পদাবলিতে পাওয়া যাবে। বাংলাদেশের জংলা মুসলমান, ভালো করে ফলো করুন, বাংলাদেশের জংলা মুসলমান, বাংলাদেশের মুসলমানকে খাঁটি মানে বাংলাদেশ মানে তখন অবিভক্ত বাংলা, খাঁটি মুসলমান মনে করছেন না ফুলবাসউদ্দিন এবং নাসিরউদ্দিন। বাংলাদেশের মুসলমানকে বলছেন জংলা মুসলমান। বাংলাদেশের জংলা মুসলমান ওই মানে হাদিস কোরআন, সুদখোর জেনায় মত্ত, বেপর্দা নারী যত, তাদের হাতে সবাই খান, শার্ট কোট ঘড়ি পকেটে, দাড়ি কাটেন অ্যালবার্ট ছাটে, তহবন টুপির নাইকোমান। এইরকম ভাবে একটা ইসলামিকীকরণ মানে প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হতে চেয়েছিল কিছু কিছু বাউল গায়ক পরিস্থিতি ভেদে। সেই মানে জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সুতরাং একটা সাহিত্য কিন্তু সমসাময়িক বিভিন্ন মুভমেন্টকে, আন্দোলনকে প্রতিফলিত করে, সেগুলো থেকে মুক্ত থাকে না। তাই সাহিত্যের গুরুত্ব আছে। সাহিত্য ইতিহাস নয় আমরা জানি, ফুলবাসউদ্দিন এবং নাসিরউদ্দিনের পদাবলী বা ওই যে কুলসুমের মেজবানি সেটা ইতিহাসের পাঠ নয় আমরা জানি। কোনোদিন পীর মাদার বলে কেউ ফাতিমার সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন না, ফাতিমার সঙ্গে গঙ্গার কোনো সম্পর্ক ছিল না। কিন্তু মানে লোকায়ত কবি এই সমস্ত সৃজনশীল প্রয়াসের মধ্য দিয়ে, যাদের বলা যেতে পারে ইমাজিনিয়ার পোয়েটস, তারা মানুষকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করেছেন যেখানে হিন্দু মুসলিম মিলিত হওয়ার ক্ষেত্রে কিছুটা এগিয়ে যেতে পারেন। আপনারা অসংখ্য ধৈর্য ধরে আমার এই বক্তব্য শুনেছেন। সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ।